নমস্কার। আজ আমাদের নভেম্বর মাসের ফুল মুন লেকচার দেবে আমাদের সেক্রেটারি দীপঙ্কর দে। অবজার্ভিং জুপিটারের অবজারভেশনের উপরে ও একটা ফুল মুন লেকচার শুরু করতে চলেছে। আমরা একটু লেট হয়ে গেলাম, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, উই আর সরি ফর ইট। হ্যাঁ, নাও আমি মাইক ওকে দিচ্ছি, উই উইল স্টার্ট। হ্যাঁ, থ্যাংক ইউ শিবাশিস স্যারকে। আজকের যে টপিকটা অবজার্ভিং জুপিটার, আজকে বেশি দেরি না করে আমি টপিকের মধ্যেই ঢুকে যাই। বেসিক্যালি যে জিনিসটা নিয়ে আলোচনা করার আজকে সেটা হচ্ছে বৃহস্পতি আমরা দেখব কিভাবে, আর কেনই বা এখন হঠাৎ বৃহস্পতি দেখার কথা হচ্ছে, সেই সমস্ত নিয়ে সেটা নিয়ে আলোচনা। এখন বৃহস্পতি যদি কেউ প্রশ্ন করা হয় যে বৃহস্পতি কি আমরা এখনই দেখবো আর নাকি আগেও আমরা দেখতে পেয়েছি, আগামী কয়েকদিনও দেখতে পাবো, উত্তর হচ্ছে কোনো অসুবিধে নেই। আমরা বৃহস্পতি বেশ গত কয়েক মাস ধরে দেখে আসছি, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। এবং গত কয়েক মাস বলতে এখন যে দিন লেকচারটা হচ্ছে আজকে 23 তারিখ, 23 তারিখ যখন লেকচারটা হচ্ছে তার কিন্তু প্রায় 5 মাস আগে থেকে আমরা বৃহস্পতিকে দেখতে পাচ্ছি। মানে আমি যদি এই দিনটার দিকে একটু তাকাই, তারিখ নিচে দেওয়া আছে, এটা হচ্ছে 8ই জুন। জুন মাসের 8 তারিখে যদি আমরা পূব আকাশের দিকে ভোরবেলা তাকাই, সময়টাও দেওয়া আছে পাশে, আশা করি দেখতে পাচ্ছেন। ভোর 4:15 সূর্যোদয় হচ্ছে, আকাশে দেখা যাচ্ছে। তো সেই সময় ভোরের আকাশে এই যে উজ্জ্বল সাদা বিন্দুটা এখানে দেখা যাচ্ছে, এই উজ্জ্বল সাদা বিন্দুটা হচ্ছে বৃহস্পতি, জুপিটার। তাহলে যখন জুন মাসে আমরা বৃহস্পতিকে দেখেছি তখনও কিন্তু তাকে দেখতে পেয়েছি ভোরের আকাশে, অর্থাৎ আমাকে ভোরবেলা উঠতে হতো বৃহস্পতি দেখবার জন্য। তারপর ধরুন 2 মাস কেটে গেল, আমরা পৌঁছে গেলাম আগস্ট মাসে। আগস্ট মাসে যখন আমরা পৌঁছেছি তখন আমরা দেখছি সেই পূব দিগন্তে একই জায়গায় বৃহস্পতিকে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটার মধ্যে। কিন্তু সেখানে আমরা দেখছি রাত্রির 1টার সময় তখন তাকে ওই একই অবস্থানে দেখা যাচ্ছে। অর্থাৎ জুন মাসে আমরা দেখেছিলাম ভোরের আকাশে, যখন আগস্ট মাসে পৌঁছলাম তখন আর ভোর রাত নয়, তখন মাঝরাত। মাঝরাতে আমরা বৃহস্পতি দেখতে পাচ্ছি, অর্থাৎ বৃহস্পতিকে দেখার যে সময়, সেই সময়টা আমরা একটু বেশি পাচ্ছি আগস্ট মাসে এসে। এবার আগস্ট মাস থেকে যখন আমি আরেকটু এগিয়ে গেলাম, ধরে নিলাম কোন মাস, অক্টোবর মাস, 2 মাস করে আমি এগিয়ে যাচ্ছি। অর্থাৎ পুজোর সময় সময় যদি একটা তারিখে দেখতাম, এখানে 7ই অক্টোবরের অবস্থা দেখানো হয়েছে, তখন দেখা যাচ্ছে বৃহস্পতিকে আবার সেই পূব দিগন্তে একই জায়গায় দেখা যাচ্ছে, ওই উজ্জ্বল সাদা বিন্দু, কিন্তু সময়টা হচ্ছে রাত্রি 9:30। অর্থাৎ আমাকে আর মাঝরাত অব্দি অপেক্ষা করতে হচ্ছে না, আমাকে একটু সন্ধ্যেটা কাটিয়ে দিতে হচ্ছে রাত্রিবেলা। সেই রাত্রিবেলা 9:30টার সময়ই আমি পূব দিগন্তে সুন্দর অবস্থায় বৃহস্পতিকে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা দেখছি জুন মাস থেকে যত সময় গড়াচ্ছে, গড়িয়ে গড়িয়ে আস্তে আস্তে অক্টোবর ছাড়িয়ে এখন আমরা আরো 1 মাস পেরিয়ে প্রায় নভেম্বরে ঢুকে গেছি, নভেম্বরও শেষ হতে যাচ্ছে। সেই সময় তাহলে হিসেব বলছে বৃহস্পতিকে ওই পূব দিগন্তে একই জায়গায় আরো আগে দেখতে পাওয়ার কথা। তাহলে সেই ঘটনাটাই কিন্তু ঘটবে যদি আমি এই তারিখটার কথা বলি, 7ই ডিসেম্বর, 7/12/2024। 7/12/2024-এ দেখুন বৃহস্পতিকে পূব দিগন্তের একদম ওই জায়গায় দেখা যাচ্ছে বিকেল 5টা 10। তার মানে সূর্যাস্ত সবে হয়েছে, সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই প্রায় বৃহস্পতিকে আমরা পূব দিগন্তে দেখতে পাচ্ছি, পূব দিগন্তের একটু ওপরেই দেখতে পাচ্ছি। এই দিনটার থেকে তাহলে যদি বৃহস্পতি আমরা দেখি, তাহলে সুবিধাটা কি, আমরা সারা রাত ধরে বৃহস্পতিকে দেখতে পাবো। তার কারণ আমরা এখানে 5টা 10-এ সূর্যাস্তর পরে দেখছি, তার কারণ সূর্যাস্তের সময় তো আকাশে তখনো আলো থাকে, আমরা তখনও পূব দিগন্তে তাকালে বৃহস্পতিকে দেখতে পাবো না। কিন্তু ধরেন সূর্য ডুবে গেল, সঙ্গে সঙ্গে চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, যদি এরকম হতো, তাহলে 7 তারিখ ডিসেম্বর মাসে আমরা কি দেখতে পেতাম? 7 তারিখ ডিসেম্বর মাসে আমরা অনেকটা এই ছবিটা দেখতে পেতাম। দেখুন 7 তারিখ ডিসেম্বর মাস, বিকেল কটা বাজে, 4:52। সূর্যাস্তের সময় সেদিন 4:52 থেকে 4:53-র মধ্যে। সেই সময় সূর্যাস্ত হচ্ছে, এখন একটু দক্ষিণ পশ্চিম দিক ঘেঁষে সূর্যাস্ত হচ্ছে, এবং যে মুহূর্তে সূর্যাস্ত হচ্ছে ঠিক সেই মুহূর্তে পূর্ব উত্তর পূর্ব দিকের মাঝখানে সাদা যে বিন্দুটা দেখা যাচ্ছে, এটাই বৃহস্পতি। অর্থাৎ সেদিনের সূর্যাস্তের সাথে সাথে বৃহস্পতির উদয় হচ্ছে আমাদের আকাশে, 7ই ডিসেম্বর। তাহলে আবার যখন পরের দিন অর্থাৎ 8ই ডিসেম্বর সূর্যোদয় হবে, তাহলে তখন বৃহস্পতির অস্ত হবে। অর্থাৎ বৃহস্পতি এবং সূর্য আমরা বলতে পারি পরস্পর বিপরীত অবস্থানে রয়েছে। কার সাপেক্ষে বিপরীত অবস্থানে রয়েছে? পৃথিবীর সাপেক্ষে বিপরীত অবস্থানে রয়েছে। অর্থাৎ এই সময়টা এমন একটা সময়, যে সময় আমরা সারা রাত ধরে বৃহস্পতিকে দেখতে পাবো। অর্থাৎ এই গ্রহকে অবজার্ভ করা
এই ডিটেল গুলোকে স্টাডি করার বেস্ট টাইম হচ্ছে এইটা। সেই জন্য আমরা এই সময়টাকে বলতে পারি দিস ইজ দ্য রাইট টাইম টু অবজার্ভ দ্য জুপিটার। এবার জুপিটারকে আমরা এই সময় কোথায় খুঁজে পাবো? এইখানে যে আকাশ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে আমাদের খুব পরিচিত একটা তারামণ্ডল এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কালপুরুষ। এবং কালপুরুষের ঠিক একটু যদি আমরা পশ্চিম দিকে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো এরকম ভি এর মতন একটা জিনিস দেখা যাচ্ছে, যেখানে একটা উজ্জ্বল তারা দেখা যাবে আকাশে লাল রঙের, যার নাম রোহিণী বা অ্যালডেবেরান। অর্থাৎ এই যে তারামণ্ডলটা, এই তারামণ্ডলটাকে আমরা চিনি বৃষ রাশি হিসেবে বা টরাস কনস্টেলেশন। এই টরাস কনস্টেলেশনেই উজ্জ্বল সাদা যে বিন্দুটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে বৃহস্পতি গ্রহ। অর্থাৎ 7ই ডিসেম্বর যখন সূর্যাস্ত হবে, তখন যখন আপনারা পূব দিগন্তে একটু উত্তর পূব দিক ঘেঁষে উজ্জ্বল সাদা বিন্দুটাকে আকাশের গায়ে দেখতে পাবেন, তখন বুঝবেন আপনারা আসলে ওই টরাস কনস্টেলেশনের দিকে তাকিয়ে আছেন এবং দেখছেন সেই বৃহস্পতিকে, যাকে আপনারা এবার সারা রাত ধরে দেখতে পাবেন। এইবার প্রশ্ন হচ্ছে, এই যে বললাম দিস ইজ দ্য রাইট টাইম, রাইট টাইম কথাটার মানে কি? মানে অ্যাস্ট্রোনমিক্যালি এই কথাটার মানে কি হওয়া উচিত? কারণ কেউ আমাকে প্রশ্ন করতে পারে যে আচ্ছা, এবছর অর্থাৎ 2024 সাল 7ই ডিসেম্বর আমরা দেখবো বৃহস্পতিকে আমরা সারা রাত ধরে দেখতে পাবো, তার আশেপাশের 1-2 দিনও দেখতে পাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু সামনে বছর 2025 সাল, 2025 সালেও যদি ডিসেম্বর মাসের ওই 7 তারিখেই আমরা দেখি, তাহলে কি আমরা একইভাবে বৃহস্পতিকে দেখতে পাবো? আমরা আলোচনায় আসবো যে না, পাবো না। তাহলে এই সময়টাকেই কেন আমরা সঠিক সময় বলছি? তাহলে এই সঠিক সময়ের অ্যাস্ট্রোনমিক্যাল বা জ্যোতির্বিজ্ঞানের দিক থেকে এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে যাকে বলা হয় অপোজিশন। এই অতএব ওই অপোজিশন যে ফেনোমেনা, এই অপোজিশন ফেনোমেনাটা কি সেটা আমাদের বুঝতে হবে। আসলে এই যে 7ই ডিসেম্বর যে ঘটনাটা জুপিটারের ঘটছে, তাকে বলা হয় অপোজিশন অফ জুপিটার। এখন অপোজিশন অফ জুপিটার বলতে কি বোঝায়? অপোজিশন, এই যে ঘটনাটা, এই মহাজাগতিক ঘটনাটা বৃহস্পতির জন্য শুধুমাত্র সত্যি নয়, আমাদের পৃথিবীর পরবর্তী যতগুলি গ্রহ আছে, যাদেরকে আমরা সুপিরিয়র প্ল্যানেট বলি, সেই প্রতিটা গ্রহের ক্ষেত্রেই এই অপোজিশন ঘটনাটা ঘটে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে খানিকটা এরকম, যেটা ছবিতে বলা হয়েছে। ঘটনাটা হচ্ছে যে ধরে নিন এইটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ, এই হলুদ রেখাটা দিয়ে যেটা দেখানো রয়েছে, এটা পৃথিবীর কক্ষপথ। এবং বাইরের যে কক্ষপথটা, এটা হচ্ছে পৃথিবীর পরবর্তী যে কোনো একটি গ্রহের কক্ষপথ। তার মানে সেটা মঙ্গল হতে পারে, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, যে কেউ হতে পারে। এবার পৃথিবী নিজের কক্ষপথের চতুর্দিকে পাক খাচ্ছে, এবং অবশ্যই পৃথিবীর গতি ওর পরবর্তী যে গ্রহ আছে তার থেকে একটু বেশি গতিতে পৃথিবী ঘুরছে নিজের কক্ষপথে, কারণ অপেক্ষাকৃত কম সময় এক পাক খাচ্ছে। তাহলে এমন একটা সময় তো আসবে যখন পৃথিবী সূর্য এবং এই দূরবর্তী যে গ্রহটা তার মাঝখান দিয়ে চলে যাবে। অর্থাৎ একটা বিশেষ বিন্দুতে সূর্য, পৃথিবী এবং যে পরবর্তী যে গ্রহটি আছে সেটি এক সরল রেখায় চলে আসবে। তার মানে পৃথিবীর সাপেক্ষে সূর্য এবং সেই যে গ্রহটা রয়েছে, এক্ষেত্রে বৃহস্পতি, তাদের মধ্যবর্তী কোণটা কত হবে? 180 ডিগ্রি। এই যে 180 ডিগ্রি কোণে অবস্থান, এই বিশেষ অবস্থানটাকেই আমরা বলি অপোজিশন। ভেঙে বললে অপোজিট পজিশন, এক কথায় বললে অপোজিশন। অপোজিট পজিশন, তার কারণ মাঝে পৃথিবী রয়েছে, এক প্রান্তে সূর্য, এক প্রান্তে পৃথিবী। এইখানে একটা কথা বলা দরকার, ধরুন পৃথিবী যখন অপোজিশনে পৌঁছয়নি, তখন পৃথিবী হয়তো এরকম কোন একটা অবস্থানে আছে, ওর বাঁদিকে, অপেক্ষাকৃত বাঁদিকে আছে, তাহলে কোনটা তো তখন 180 ডিগ্রি হয়নি, 180 ডিগ্রির কম আছে। যখন অপোজিশন হলো তখন এক্স্যাক্টলি 180 ডিগ্রি হলো। তারপর আবার যখন পৃথিবী সেই অবস্থান থেকে সরে যাবে, বৃহস্পতিও সরে যাবে, কিন্তু সেই কোণটা আর 180 ডিগ্রি থাকবে না, সেই কোণটাও আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। এই যে সূর্য, পৃথিবী এবং একটা সুপিরিয়র প্ল্যানেট, এক্ষেত্রে আমি আর সুপিরিয়র প্ল্যানেট কথাটা বলছি না, বৃহস্পতি কথাটাই ব্যবহার করছি, যেহেতু আমরা বৃহস্পতির কথা বলছি। তাহলে সূর্য, পৃথিবী এবং বৃহস্পতি, এদের যে মধ্যবর্তী কোণটা, এটাকে বলা হয় বৃহস্পতির ইলংগেশন। ইলংগেশন মানেই হচ্ছে পৃথিবীর সাপেক্ষে সূর্য এবং অন্য আরেকটা গ্রহ বা যে কোনো মহাজাগতিক বস্তু, তাদের যে কোণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইলংগেশন। অর্থাৎ অপোজিশনের সময় যে কোনো একটা সুপিরিয়র প্ল্যানেটের ইলংগেশন কত হচ্ছে? 180 ডিগ্রি। এবং বুঝতেই পাচ্ছেন, যখন এটা ঘুরে উল্টো দিকে চলে যাবে, তখন পৃথিবীর সাপেক্ষে সূর্য এবং সেই গ্রহটা একই লাইনে পড়ে যাবে। অতএব তাদের মধ্যবর্তী কোণটা তখন কত হয়ে যাবে? 0 ডিগ্রি। অর্থাৎ জিরোটা হচ্ছে যেটি ঘটনাটাকে আমরা বলি কনজাংশন। অর্থাৎ তখন কিন্তু বৃহস্পতি আমার দিনের আকাশে চলে যাবে, কারণ সে সূর্যের দিকে চলে গেছে, তাকে তখন আমরা রাতের আকাশে দেখতে পাবো না। এবার এইটারই একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি একটু দেখাই। এইখানে যে গ্রাফটা দেখানো হয়েছে, এই গ্রাফে দুটো রেখা রয়েছে, একটা সবুজ রঙের রেখা দেখা যাচ্ছে, একটা হলুদ রঙের রেখা দেখা যাচ্ছে।
সবুজ রঙের রেখাটা অ্যাকচুয়ালি ওই ইলংগেশনটাকে ডিনোট করছে, অর্থাৎ ওই কত ডিগ্রি কোণটা তৈরি হচ্ছে পৃথিবীর সাপেক্ষে। এবং হলুদ রঙের যে রেখাটা, সেই রেখাটা নির্দিষ্ট করছে পৃথিবীর থেকে বৃহস্পতি ঠিক কতটা দূরত্বে আছে। এবার খেয়াল করে দেখুন, এই যে একদম ওপরে যেখানে খোঁচার মতন হয়ে গেছে, এইখানে কোণটা কত, বাঁদিকে দেখুন লেখা আছে 180 ডিগ্রি। অর্থাৎ এখানে তাহলে কোন ঘটনাটা ঘটছে, এখানে তাহলে অপোজিশন হচ্ছে। আপনি তারিখটা খেয়াল করে দেখুন, এই রেখার সরাসরি নিচে যদি আমরা নেমে আসি, এখানে 14/12, তার মানে 14ই ডিসেম্বর, তার খানিকটা আগে, একটু আগেই বললাম তারিখটা হচ্ছে 7ই ডিসেম্বর। তাহলে ডিসেম্বরের 14 তারিখের বেশ খানিকটা আগে 7ই ডিসেম্বরে এই 180 ডিগ্রি অবস্থানে ও পৌঁছচ্ছে, অর্থাৎ অপোজিশনে পৌঁছচ্ছে। তখন পৃথিবীর সঙ্গে বৃহস্পতির দূরত্ব কিন্তু সর্বনিম্ন, অর্থাৎ বৃহস্পতি পৃথিবীর কাছে চলে আসছে অপেক্ষাকৃত অন্যান্য সময়ের থেকে। কারণ এই 180 ডিগ্রি অবস্থান থেকে যেই মুহূর্তে আবার সরে যাচ্ছে, তখন কিন্তু দেখুন এই দূরত্ব আবার ক্রমশ বাড়তে থাকছে, এবং বাড়তে বাড়তে যখন 0 ডিগ্রি চলে আসছে, অর্থাৎ কনজাংশন হয়ে গেছে, তখন তো পৃথিবীর থেকে সবচেয়ে দূরবর্তী অবস্থানে সে চলে গেছে। সেই জন্য দেখুন দূরত্বটাও সবচেয়ে বেশি জায়গায় চলে গেছে। তারপর আবার যত এই কোণটা 180-র দিকে আসতে থাকছে, ওই দূরত্বটা আবার কমতে থাকছে। অর্থাৎ অপোজিশন শুধুমাত্র সারা রাত ধরে দেখবো তাই নয়, এই সময়টায় বৃহস্পতি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে। এবার কাছাকাছি অবস্থান করার জন্য কি হবে, কোনো একটা বস্তু, আলোর বস্তু যদি আমার অপেক্ষাকৃত কাছে চলে আসে, তাহলে আমরা তাকে কিরকম দেখবো, অপেক্ষাকৃত বড় দেখবো এবং উজ্জ্বল দেখবো, দুটোই হবে। এবং সেই জিনিসটাই এই ছবিটা দিয়ে খানিকটা দেখায়। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানেও আবার একটা গ্রাফ রয়েছে, এখানেও একটা সবুজ রেখা, হলুদ রেখাটা একই, পৃথিবীর থেকে দূরত্বটা। আর সবুজ রেখাটা এখানে ইলংগেশন নয়, বৃহস্পতির ঔজ্জ্বল্য, বৃহস্পতি আমাদের আকাশে কতটা উজ্জ্বল সেইটাকে ডিনোট করছে। খেয়াল করে দেখুন, সেই সরি, হ্যাঁ, খেয়াল করে দেখুন, এইখানে সেই 7ই ডিসেম্বর যেখানে দূরত্ব সর্বনিম্ন হয়েছিল, অর্থাৎ এই জায়গাটায় অপোজিশন হয়েছে, হলুদ রেখার সবচেয়ে নিচের বিন্দুটা, সেই বরাবর সোজা উপরের দিকে দেখুন সবুজ লাইনটা সবচেয়ে উঁচুতে গেছে, অর্থাৎ সবচেয়ে বেশি উজ্জ্বলে হয়েছে। কতটা ম্যাগনিটিউড, বাঁদিকে লেখা আছে -2.47 থেকে 3 এর মধ্যে, প্রায় 2.8 বা 2.7 এরকমের কাছাকাছি এর ঔজ্জ্বল্য গেছে। আবার যত এই ক্রমশ কনজাংশনের দিকে যাচ্ছে, অর্থাৎ দূরত্ব যত বেড়েছে, দেখুন ঔজ্জ্বল্য আস্তে আস্তে কমে গেছে, স্বাভাবিক ব্যাপার, তার কারণ সে আমাদের থেকে দূরে গেছে। মজার ব্যাপারটা হচ্ছে, এইটা কত সালের অপোজিশনের ছবি দেখাচ্ছি আমি, 2024 সাল, অর্থাৎ আগামী 7 তারিখ যেটা ঘটতে যাচ্ছে। এবং এইখানেও দেখুন, এই পরবর্তী নিচের যে গ্রাফটা রয়েছে, সেই নিচের গ্রাফটায় সেখানেও একটা পিক ম্যাগনিটিউড দেওয়া রয়েছে ডান দিকে, অর্থাৎ এখানেও একটা অপোজিশন হচ্ছে কিন্তু, কারণ দূরত্ব এখানেও সর্বনিম্ন আছে। কিন্তু এখানের হাইয়েস্ট ম্যাগনিটিউডটা খেয়াল করে দেখুন, 2.90 থেকে -2.38 এর মধ্যে, অর্থাৎ এখানে বৃহস্পতি যতটা উজ্জ্বল হয়েছে, অর্থাৎ এবছর যতটা উজ্জ্বল হয়েছে, পরবর্তী অপোজিশন যেটা 2026 সালের জানুয়ারি মাসে হবে, তখন কিন্তু বৃহস্পতি এতটা উজ্জ্বল থাকবে না, ঔজ্জ্বল্য খানিকটা কম থাকবে। প্রশ্ন হচ্ছে কেন? উত্তর হচ্ছে সহজ। আপনি যদি এখানে দেখেন, এখানে দূরত্বটা সর্বনিম্ন হচ্ছিল প্রায় 4 মানে 4 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, বৃহস্পতি থেকে পৃথিবীর দূরত্ব এবারের অপোজিশনে হচ্ছে 4 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। যেখানে পরবর্তী অপোজিশন যখন হবে, তখন তার দূরত্ব হচ্ছে 4.2 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অর্থাৎ একটা অপোজিশনের পরবর্তী অপোজিশন ব্রাইটনেস সমান থাকছে না, তার কারণ দূরত্ব পরিবর্তন হয়ে যাচ্ছে। এইবার প্রশ্নটা হবে, দূরত্বটা কেন পরিবর্তন হচ্ছে হঠাৎ করে? কারণ ঘটনাটা তো একই, মহাজাগতিক ঘটনাটা হচ্ছে ওই 180 ডিগ্রি উল্টো দিকে আসছে, তিনজন একই সরলরেখায় চলে আসছে। তাহলে একই সরলরেখায় তিনজন আসছে, কিন্তু দূরত্ব ছোট বড় হচ্ছে কেন? এই জিনিসটা এবার আমাদেরকে দেখতে হবে। এটা যদি আমরা বছরের পর বছর অপোজিশনের কবে কবে অপোজিশন হচ্ছে তার একটা লিস্ট তৈরি করি, তাহলে একটা দারুণ জিনিস দেখা যাবে। এই লিস্টটা আমি প্রথম, এটা আপাতত 2021 সাল থেকে 2029 সাল, আমি আরো পরবর্তী 9 বছরের ডেটাটা দেখাবো। 2021 সাল থেকে 2029 সাল যদি আমরা অপোজিশনের তারিখগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি প্রতি বছরে একটা করে অপোজিশন আছে। খেয়াল করে দেখুন, 21 সালের আগস্ট মাস, 22 সালের সেপ্টেম্বর মাস, 23, 24, 26, 25টা নেই, 25টা স্কিপ করে গেছে কোনোভাবে, কেন সেটা পরে আসবো। 26, 27 এরকম প্রত্যেকটা বছরে একটা করে অপোজিশন হচ্ছে। এবং প্রতিটা অপোজিশনে আপনি ব্রাইটনেসটা খেয়াল করে দেখুন, আস্তে আস্তে ভ্যালুটা বেড়েছে, মানে নেগেটিভে তো যাচ্ছে জিনিসটা, কিন্তু নেগেটিভে বাড়া মানে কি ঔজ্জ্বল্য কমেছে। কারণ আমরা জানি ম্যাগনিটিউডের ক্ষেত্রে মাইনাস যার যত বেশি সে তত বেশি উজ্জ্বল,
আর মাইনাস যার যত কম সে তত অনুজ্জ্বল হচ্ছে। তাহলে এখানে যখন 2021 সালে আমরা অপোজিশন দেখছি তখন দেখুন ভ্যালুটা রয়েছে -2.87। তার মানে ও যতটা উজ্জ্বল ছিল, এবারে 2024 সালে যখন ও অপোজিশনে গেছে সেটা -2.81, তার মানে অপেক্ষাকৃত কম উজ্জ্বল হয়ে যাচ্ছে। উত্তর হচ্ছে কেন? আপনি দূরত্বটা খেয়াল করে দেখুন। দূরত্বটা সেই সময় ছিল 4.01 আর এবারে হচ্ছে 4.09, তাহলে অপেক্ষাকৃত দূরত্ব বেড়েছে। এবং পরবর্তী আগামী যে কটা অপোজিশন আসছে বৃহস্পতি ক্রমশ অনুজ্জ্বল হতে থাকবে, তার কারণ দূরত্ব ক্রমশ বাড়তে থাকছে। 2029 সালে 4.449, 2030 সালে কি হচ্ছে, 2030 সাল 4.383, তাহলে কি হলো, দূরত্বটা কমে গেল। আমরা শেষ করেছিলাম 4.449-এ, 2030 সালে গিয়ে দেখছি 4.383। আগেরটা শেষ ম্যাগনিটিউড কত ছিল? -2.47। এখানে আমরা ম্যাগনিটিউড কত পেলাম? -2.53, অর্থাৎ আবার ব্রাইটনেস বাড়লো। এবং 2030 সাল থেকে আগামী দেখুন যতগুলো অপোজিশন রয়েছে আপ টু অ্যাটলিস্ট 2034 সাল অব্দি প্রত্যেকটা অপোজিশনে দূরত্ব ক্রমশ কমেছে এবং ঔজ্জ্বল্য তত ক্রমশ বাড়ছে। অর্থাৎ আপাতত এখন আমরা যে অপোজিশন গুলো পাবো সেই অপোজিশনে কিন্তু বৃহস্পতির ঔজ্জ্বল্য কমবে। ফলে আমরা এবারের অপোজিশন যদি মিস করি, আগামী অপোজিশনে আমরা এবারের ব্রাইটনেস পাবো না, তার থেকে একটু কম ব্রাইটনেস পাবো। এবং একটু কম ব্রাইটনেস মানে তার দূরত্বও বাড়ছে। ফলে আমরা যত বড় বৃহস্পতিকে এবছর দেখতে পাবো, আগামী বছর কিন্তু আমরা তত বড় দেখতে পাবো না। এরকম হতে হতে বৃহস্পতির আপেক্ষিক যে ডায়ামিটার, অ্যাপারেন্ট ডায়ামিটার আমরা যেটাকে বলি, সেইটা ক্রমশ ছোট হতে থাকবে কত অব্দি? 2030 সাল অব্দি। 2030 সাল থেকে বৃহস্পতি আবার পৃথিবীর কাছাকাছি আসতে শুরু করবে, তখন এর অ্যাপারেন্ট ডায়ামিটারও বাড়বে, ব্রাইটনেসও বাড়বে করে পিকটা কোথায় গিয়ে পৌঁছবে? 2034 সালে। কারণ 2034 সালে আমরা দেখছি দূরত্বটা সবচেয়ে কম 3.395 মনে হয়, দেখুন 3.953, এটা হচ্ছে সবচেয়ে কম। এইবার ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথা, এই যে আমরা খেয়াল করে দেখছি, এখানে খেয়াল করে দেখুন 2030 সালের মে মাসের পর 2031 সালের জুন মাস, মোটামুটি 1 বছর 1 মাস তারপরে হচ্ছে। এখানেও যদি দেখি 2031 জুনের পর থেকে 2032 জুলাই, রাফলি 1 বছর 1 মাস। আগের তারিখগুলো যদি আপনারা খেয়াল করেন, এবারের 7ই ডিসেম্বর 2024, তার পরেরটা হচ্ছে 10ই জানুয়ারি 2026। এই জন্যই 2025-এ অপোজিশন নেই, কারণ ওই 1 বছর 1 মাস করতে গিয়ে ওটা 2025-এর জানুয়ারি মানে 2026-এর জানুয়ারিতে চলে যাচ্ছে, 25-এ ডেটটা পাচ্ছে না। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে কেন 1 বছর 1 মাস এরকম একটা হিসেব আসছে, 1 বছর 1 মাস পরে পরে অপোজিশন হচ্ছে, এবং কেন দূরত্ব বাড়ছে কমছে? এই দুটো জিনিস আমাকে এবার দেখতে হবে। এবার তাহলে একে একে এই আলোচনায় আসা যায়। প্রথম কথা হচ্ছে, তাহলে এটা বোঝা যাচ্ছে জুপিটারের অপোজিশন খুব একটা রেয়ার অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট মোটেই নয়। আমরা যদি 1 বছর 1 মাস অপেক্ষা করি তাহলে আমরা একটা করে অপোজিশন নির্দিষ্টভাবে দেখতে পাবো। কিন্তু পরিবর্তনটা হবে কোথায়? তার ঔজ্জ্বল্যের দিক থেকে। এবং যেহেতু অ্যাপারেন্ট ডায়ামিটার বাড়বে কমবে, আমরা যদি বৃহস্পতির ফিচার গুলোকে দেখতে চাই, যেটা আমি পরে আসবো, সেই ফিচার গুলো অবশ্যই যত কাছে থাকবে তত আমার দেখতে সুবিধা হবে, এটা সবসময় সত্যি। এবার চলে আসি এই অপোজিশনের 1 বছর 1 মাসের ব্যাপারে ব্যাখ্যাটায়। কেন 1 বছর 1 মাস অন্তর একটা করে অপোজিশন আসছে? এইখানে যে ছবিটা দেখানো হয়েছে, মাঝখানে সূর্য রয়েছে। আমি ধরে নিচ্ছি আপাতত এদের দুজনেরই যে কক্ষপথ বৃত্তাকার, অর্থাৎ সার্কুলার অরবিট, আমি ধরে নিচ্ছি আপাতত। তাহলে ভেতরের যেই নীল যে বস্তুটা দেখতে পাচ্ছি সেটা পৃথিবী, এবং বাইরের সাদা যে বস্তুটা রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি। আচ্ছা, পৃথিবীর কক্ষপথ টোটাল এক পাক্ষে কত দিনে আসে আমরা জানি? 365 দিনে। এবং বৃহস্পতির ক্ষেত্রে এই সূর্যের চতুর্দিকে এক পাক্ষেতে ওর সময় লাগে প্রায় 4333 দিন। হিসেব করলে দাঁড়ায় প্রায় 11.87 পৃথিবীর বছরে। তা 11.87টাকে আমি হিসেবের সুবিধের জন্য ধরে নিচ্ছি 12 বছর। তাহলে বৃহস্পতির পুরো সূর্যের চতুর্দিকে এক পাক্ষে আসতে 12 বছর সময় লাগছে, আর পৃথিবীর এক পাক খাচ্ছে 1 বছর। তাহলে পৃথিবী যখন এই নিজের কক্ষপথের চতুর্দিকে একটা পাক খেয়ে এলো, তখন বৃহস্পতি নিজের কক্ষপথে কিছুটা এগোবে, পুরো তো এক পাক খেতে পারছে না। প্রশ্ন হচ্ছে কতটুকু এগোবে? উত্তরটা হচ্ছে পৃথিবী যখন এক পাক খেয়ে এলো, পৃথিবীর এক পাক মানে কত? পৃথিবীর এক পাক মানে হচ্ছে কোণের দিক থেকে হিসেব করলে 360 ডিগ্রি। তাহলে বৃহস্পতি যাবে সেই সময় কতটুকু? তার 12 ভাগের 1 ভাগ।
তার কারণ বৃহস্পতি তো 12 বছরে এক পাক খাচ্ছে আর পৃথিবী সবে 1 বছর পাক খেয়ে এসছে। তাহলে 360 ডিগ্রিকে যদি 12 ভাগে আমরা ভাগ করি তাহলে সেই হিসেবটা দাঁড়ায় 30.37। 30 দাঁড়ায় 12 ধরলে, যেহেতু ওটা 11.87, রাফলি হিসেব করলে 30.32। তাহলে পৃথিবী এক পাক খেয়ে নিজের অবস্থানে চলে এসছে। কিন্তু বৃহস্পতি তো আর ওখানে বসে নেই যে আয় বাবা আমি তোর জন্য দাঁড়িয়ে আছি। বৃহস্পতি তো সেই সময় তার অবস্থান, ইনিশিয়াল যে অবস্থানটা, তার থেকে ওই 30 ডিগ্রি এগিয়ে গেছে। তাহলে পৃথিবীকে আরো এই 30 ডিগ্রি মেকআপ করতে হবে, তবে অপোজিশনে আসবে। তাহলে এখন পৃথিবী এই 30 ডিগ্রি আরো কতদিনে মেকআপ করবে, এটা আমাকে বুঝতে হবে। এবার সেই হিসেবটা করার জন্য আমরা এই ছোট্ট হিসেবটা একটু দেখি। পৃথিবীর এক পাক মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। কত দিনে পাক খাচ্ছে? 365 দিনে। তাহলে রাফলি একদিনে পৃথিবী কতটুকু যাচ্ছে? 1 ডিগ্রি। রাফলি 0.986, আমি রাফলি 1 ডিগ্রি ধরতে পারি। বৃহস্পতি 360 ডিগ্রি পাক খাচ্ছে 4333 দিনে। তাহলে ও 1 ডিগ্রি মানে একদিনে কতটুকু যাচ্ছে? 0.083 ডিগ্রি। এইবার বৃহস্পতি পৃথিবীর থেকে এক পাক যখন হয়ে গেছে, পৃথিবীর কতটুকু সরে গেছে? 30 ডিগ্রি। তাহলে পৃথিবী 1 ডিগ্রি করে এক এক দিনে যাবে। তাহলে ও 30 ডিগ্রি কত দিনে যাবে? আরো 30 দিন লাগবে। তাহলে টোটাল সময়টা কত হলো? 1 বছর 30 দিন, মানে 1 বছর 1 মাস। কিন্তু এই 30 দিনে তো বৃহস্পতি আরো একটু সরে যাবে। পৃথিবী যখন এখানে পৌঁছলো, বৃহস্পতি আরেকটু সরে গেল। কতটা? আপনি এই যে 0.083 ডিগ্রি, এটাকে 30 দিয়ে গুণ করুন, 30 দিন, দেখা যাবে 2.5 দিনের কাছাকাছি একটা হিসেব আসছে। তাহলে ওই 2.5 দিন তাহলে পৃথিবীর আরো সময় লাগবে বৃহস্পতিকে ধরবার জন্য। তাহলে হিসেবটা কি দাঁড়ালো? 1 বছর প্লাস 30 দিন প্লাস আরো রাফলি 2.5 দিন। অর্থাৎ রাফলি আমরা হিসেব করলে প্রত্যেকবারের অ্যাভারেজ পাই 1 বছর 33 দিন। ওই জন্য প্রতি 1 বছর 33 দিন অন্তর একটা করে অপোজিশন হয়। 30 দিনটা যে প্রত্যেকবার কাঁটায় কাঁটায় মিলে যায় তা নয়, আগু পিছু হয়। তার কারণ হচ্ছে এই দূরত্বের জন্য গ্রহের গতিবেগ বাড়ে কমে। তো ফলে যেহেতু গ্রহের গতিবেগ বাড়ে কমে, সেই জন্য কখনো তাড়াতাড়ি যায় কখনো আগে যায়। সেই জন্য এটা কখনো 1 বছর 32 দিন, কখনো 1 বছর 33 দিন, 34 দিন, 36 দিন, একটু এদিক ওদিক হয়। কিন্তু অ্যাভারেজ করলে, একটা লং পিরিয়ড অ্যাভারেজ করলে 1 বছর 33 দিন এই সময় অপোজিশনটা হবে। তাহলে আমরা কেন ওই 1 বছর অন্তর মোটামুটি অপোজিশনটা হচ্ছে তার উত্তরটা পেয়ে গেলাম। কিন্তু এখনো একটা উত্তর পাইনি, সেটা হচ্ছে দূরত্ব বাড়ছে কমছে কেন। কারণ যেহেতু অরবিটটা আমি এখানে সার্কুলার রেখেছি, আপনি দেখুন যে কোনো দুটো বিন্দুর তো দূরত্ব একই হবে। তাহলে যে কোনো দুটোর বিন্দুর দূরত্ব যদি এক হয়, তাহলে কিছুতেই যে কোনো অপোজিশনে ওদের দূরত্ব পাল্টাতে পারে না, দূরত্ব একই থাকবার কথা। তাহলে প্রথম আইডিয়াটাই হচ্ছে এদের অরবিট নিশ্চয়ই পারফেক্ট সার্কেল নয়। এবং সেটা আমরা সবাই জানি, গ্রহের যে কক্ষপথগুলো সেগুলো সামান্য উপবৃত্তাকার বা ইলিপ্টিক্যাল, এক্স্যাক্ট সার্কুলার নয়। তাহলে এবার আমি ওদের কক্ষপথের দিকে আসি। এই যে দুটো কক্ষপথ, এই ভেতরের যে সবুজ রিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ, এবং বাইরের যে লাল রিংটা, এটা হচ্ছে আমার বৃহস্পতির কক্ষপথ। এই যে পৃথিবীর কক্ষপথ এবং বৃহস্পতির কক্ষপথ, ধরে নিন একটা অপোজিশন এখানে হলো, এর পরবর্তীতে এরকম একটা একটা করে অপোজিশন হতে থাকবে। কত কত করে অপোজিশন হবে আমরা কি দেখলাম? 30 ডিগ্রি অন্তর একটা করে অপোজিশন হবে। তাহলে বৃহস্পতি যখন একটা পাক খেয়ে পুরো চলে এলো, তার গোটা একটা পাকে কতগুলো অপোজিশন আমরা পাবো? 12খানা অপোজিশন পাবো। তাহলে এইটা হচ্ছে ওই 12খানা অপোজিশনের পজিশন আমরা ধরে নিলাম। এইবার মজাটা হচ্ছে, এই 12টা অপোজিশন যখন হলো, বৃহস্পতিতে এক পাক খেয়ে চলে এলো আকাশের গায়ে। এই আকাশের গায়ে এক পাক খাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা মজার জিনিস ঘটে। সেটা হচ্ছে, একটা জিনিস আমরা খেয়াল করে দেখে নিই, এইখানে এই যে অপোজিশন 12টা হলো, এইখানে আমরা যখন অপেক্ষাকৃত এই দুটো গোলকে আপনারা দেখছেন, মোটামুটি সার্কেল মনে হচ্ছে। আপনি কি বুঝতে পারছেন যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আলাদা হবে? এটা কি মনে হচ্ছে? আদৌ মনে হওয়ার কথাও নয়। কিন্তু আমি যদি এখানে ওই কোঅর্ডিনেট অ্যাক্সিস আমরা টানি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এইরকম যদি টেনে দিই, আপনারা খেয়াল করে দেখুন, ডান দিক এবং বাঁ দিকের যে দুটো বিন্দু, এইখানে ডান দিকের ভ্যালুটা রয়েছে 5, এখানে বাঁ দিকের ভ্যালুটা রয়েছে -5। অর্থাৎ এদের রেডিয়াস বা ব্যাসার্ধ যদি আমরা বলি, আমরা স্কেলে যদি মাপি, তাহলে এদিকেও 5 এদিকেও 5। কিন্তু আপনি ওপর দিকটা খেয়াল করে দেখুন, ও 5-এ পৌঁছয়নি, 5-এর একটু কম আছে। নিচের দিকটাও খেয়াল করে দেখুন, ও -5-এ পৌঁছয়নি, তার থেকে একটু কম আছে। তাহলে এই ডান দিক এবং বাঁ দিকের দূরত্ব ঠিক যতটা, ওপর আর নিচের দূরত্বটা কিন্তু একটু কম। ফলে এই বিন্দু থেকে এই বিন্দু ওপর বরাবর, অর্থাৎ এখানে বৃহস্পতি এখানে পৃথিবী, যা দূরত্ব হবে, এই বাঁ দিক বরাবর এখানে পৃথিবী -1-এ পৃথিবী আর -5-এ বৃহস্পতি, এদের দূরত্বটা একটু বেশি হবে। অর্থাৎ এখানে দূরত্ব কম, এখানে দূরত্ব বেশি। তাহলে যখন একটার পর একটা অপোজিশন হচ্ছে, তাহলে এবার ব্যাপারটা বোঝা যাচ্ছে
এইখানে দূরত্বটা সবচেয়ে কম। এবার আস্তে আস্তে তাহলে দূরত্বটা বাড়ছে, তাহলে হিসেব মতো দূরত্বটা আস্তে আস্তে আরো কমবে, তারপর আবার দূরত্বটা বাড়বে, তারপর আবার দূরত্বটা কমবে। তাহলে যখনই 12টা অপোজিশন হচ্ছে তখন একটা অপোজিশনে যখন দূরত্ব কম, তারপর আস্তে আস্তে দূরত্ব বাড়তে শুরু করলো, বাড়তে বাড়তে তারপর আবার নিচের দিকে যখন এলো ক্রমশ কমছে, কমতে কমতে আবার জিনিসটা বাড়তে শুরু করবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি যদি আপনাকে এই লিস্টটা দেখাই, ঘটনাটা বলছে না। ঘটনা বলছে দূরত্বটা যা ছিল সেখান থেকে ক্রমশ বাড়ছে। ভ্যালুগুলো ডান দিকের, একদম ডান দিকের কলামটা খেয়াল করে দেখুন, এর ভ্যালুগুলো ক্রমশ বাড়ছে, বাড়তে বাড়তে পরবর্তী সময় কমতে শুরু করলো, কমতে কমতে একটা নির্দিষ্ট ভ্যালুতে পৌঁছলো। অর্থাৎ কমা বাড়া কমা বাড়া কমা নয়, কমলো তারপর বাড়লো তারপর কমলো, জিনিসটা দুবারে হচ্ছে। আমরা যদি আগের ছবিটায় যাই তাহলে এখানে কিন্তু আমার ওপরে কম, এখানে বেশি, এখানে কম, আবার ডান দিকে বেশি, তারপর আবার কম। অর্থাৎ দুবার বেশি হওয়ার কথা ছিল, দুবার কম হওয়ার কথা ছিল, কিন্তু আমাকে অবজারভেশন বলছে সেটা হচ্ছে না। একবারই কম হচ্ছে, তারপর ক্রমশ বাড়ছে, তারপর আবার কমে গিয়ে জিনিসটা ভ্যালুটা আসছে। ফলে দুবার মোটেই কমছে না, দুবার মোটেই বাড়ছে না। তাহলে এই জিনিসটা এবার কেন হচ্ছে? তাহলে এই জিনিসটার ব্যাখ্যা যদি দিতে হয় তাহলে বোঝা যায় যে প্রবলেমটা কোথায় আছে। প্রবলেমটা হচ্ছে আমরা এখানে ধরে নিয়েছি এই যে দুটো উপবৃত্তাকার কক্ষপথ তাদের কেন্দ্রটা সেম, অর্থাৎ তারা কনসেন্ট্রিক। আসলে মানে মাথায় রাখতে হবে সূর্য তো সেন্টারে নেই, সূর্য আছে কি এই যে ইলিপস গুলো, এই যে উপবৃত্ত গুলো, তার একটা ফোকাসে। তার যখন একটা ফোকাসে থাকছে তখন এই কক্ষপথ গুলো এক্স্যাক্টলি কনসেন্ট্রিক হয় না, একদিক ঘেঁষে থাকে। ফলে এখানে দেখুন পৃথিবীর কক্ষপথটা আর বৃহস্পতির যে কক্ষপথটা তাদের কেন্দ্রটা একই বিন্দুতে নয়, একটু আলাদা। একটু আলাদা হওয়ার ফলে কি হয়েছে, এই বিন্দুটায় বৃহস্পতির থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম। তাহলে এখানে যখন অপোজিশন হবে, এটা ধরে নিন আপনার সেই 2021 সাল যখন দূরত্বটা সবচেয়ে কম ছিল, এরপরে যখন 2022-এ অপোজিশন হয়েছে তাহলে সেই দূরত্বটা কিন্তু একটু বেড়ে গেছে। এই সেম ওখানে আমি লাইনটা কমপ্লিট করিনি ইচ্ছে করে, আমি একই মাপের লাইনটা রেখেছি, তাহলে দেখা যাচ্ছে আমার পরিধি থেকে এখনো খানিকটা গ্যাপ রয়েছে, ফলে দূরত্বটা বেড়েছে। পরবর্তী অপোজিশন যখন হবে দূরত্বটা আরো বেড়েছে, তারপরের নেক্সট অপোজিশন আরো বাড়ছে। এরকম করতে করতে ঠিক উল্টো দিকে এই নিচে যখন এলো দূরত্বটা সবচেয়ে বেশি হয়ে গেছে, তারপর কিন্তু আবার ক্রমশ কমতে শুরু করছে, কমতে কমতে একদম কম ভ্যালুতে এখানে গিয়ে পৌঁছবে। ফলে যেহেতু এদের কক্ষপথ দুটো কনসেন্ট্রিক নয়, সেই কারণে দুবার বাড়লো দুবার কমলো, ব্যাপারটা এরকম হয় না। কমবে একবারই, তারপর ক্রমশ বাড়বে, তারপর ক্রমশ কমবে। দুটো এন্ডে কমে গেল আর দুটো এন্ডে বেড়ে গেল, ব্যাপারটা এরকম হবে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি এখানে টোটাল কটা অপোজিশনে আমরা ভাগ করেছিলাম গোটা চাকতিটাকে, 12টা অপোজিশন, তার মানে ক্রমশ একটা যেটায় শর্টেস্ট ডিস্টেন্স আমার আসবে সেইটার থেকে আগামী 6টা অপোজিশন ক্রমশ দূরত্ব বাড়বে, তার পরবর্তী 6টা অপোজিশন তবে আমার একটা করে লুপ হয়ে কমপ্লিট হতে থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে যদি বৃহস্পতি এক পাক্ষে চলে আসে সে সূর্যের চতুর্দিকে, তাহলে পৃথিবীও যখন এক পাক খায়, সেই কারণে তো আমরা 12টা ওই যে রাশি চক্র যেটাকে আমরা বলি 12টা কনস্টেলেশনে ভাগ করি তো। তাহলে বৃহস্পতি যখন 12টা বছরে অ্যাকচুয়ালি পুরোটা পাক্ষে আসছে, তার মানে বৃহস্পতি এক একটা কনস্টেলেশনে 1 বছর করে থাকে। সেই জন্য কেউ যদি বৃহস্পতির একটার পর একটা অপোজিশন খেয়াল করেন, খেয়াল করে দেখুন 2021 সালে অ্যাকুয়ারিয়াসে ছিল জুপিটার, সে আবার অ্যাকুয়ারিয়াসে ফিরে এসছে 2033 সালে। 12টা বছর, অর্থাৎ 12টা বছর এক একটা রাশি এক একটায় ক্রস করে এসছে। লিস্টটা মেলালে হয়তো একটা দুটো আপনারা পাবেন না, যেমন ক্যান্সারকে পাবেন না, ভার্গ দুবার রয়েছে, তার কারণ হচ্ছে ক্যান্সার অপেক্ষাকৃত ছোট কনস্টেলেশন। যেহেতু মাঝখানে এরকম হতে পারে একটা বছর গোটাটা স্কিপ করে যেতে পারে, ওই যে 2024-এ অপোজিশনের পর 2026-এ অপোজিশন আসছে, ফলে এরকম হতে পারে যে জুপিটার একটা রাশি থেকে পুরোটা ক্রস করে সবেমাত্র অন্য একটা রাশিতে ঢুকেছে, তখন অপোজিশনটা হলো, ফলে একটা মাঝখানে ছোট যে কনস্টেলেশনটা রয়েছে সেটা স্কিপ করে গেল। কিন্তু এই 12টা অপোজিশন পর পর কেউ যদি অবজার্ভ করে তাহলে সে আসলে পুরো রাশি চক্রটাকে অবজার্ভ করতে পারছে বৃহস্পতির অপোজিশন। তাহলে এইখান থেকে বৃহস্পতির এই দূরত্বর ব্যাপারটা এবং বৃহস্পতির অপোজিশনের সঙ্গে কখন আবার বৃহস্পতি এক জায়গায় ফিরে আসবে সেই আইডিয়াটা আমার পাওয়া গেল। এইবার প্রশ্ন হচ্ছে বৃহস্পতির গতি কেউ যদি খালি চোখে দেখে, খালি চোখে দেখলে আমরা দেখতে পাবো আকাশের গায়ে আমরা বিন্দুটাকে যেরকম দেখছি, মানে আকাশ ভর্তি তারা, সেই তারার ব্যাকগ্রাউন্ডে আমরা বৃহস্পতির অবস্থানগুলোকে চিহ্নিত করতে পারি, কোনো অসুবিধা নেই। এইখানে
এই যে মাঝখানে সাদা লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম সোজা সাদা একটা লাইন চলে যাচ্ছে। এই সাদা লাইনটা হচ্ছে বিভিন্ন বছরে, এখানে 2023, 2024, 2025-এর, এখানে 2023-24 মিশিয়ে আছে এখানটা। তো এই জায়গাটা, এইটা হচ্ছে আকাশের গায়ে যদি একের পর এক জুপিটারের অবস্থানগুলো আমরা প্লট করতে থাকি, তাহলে জুপিটারের আপেক্ষিক পাঁচটা আকাশের গায়ে কি হচ্ছে সেইটা। এখানে দেখা যাচ্ছে এই যে পাথটা মাঝখানে বেশ যাচ্ছিল একদিকে, হঠাৎ গিয়ে এরকম পেঁচ খেয়ে চলে গেছে, মাঝে মাঝে গিয়ে এরকম লুপের মতন হয়ে গেছে, এইখানে গিয়ে একটা লুপ খেয়ে গেছে, এইখানেও গিয়ে একটা লুপের মতন হয়েছে, মানে মানে প্ল্যানেটটা যেন একবার এগিয়েছে, আবার পিছিয়েছে, তারপর আবার এগিয়ে গেছে, অর্থাৎ এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ একটা মোশন দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বৃহস্পতি বা যে কোনো গ্রহের এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ কখনো মোশন হতে পারে নাকি? মোশন তো একই দিকে হচ্ছে, সেটা তো আমরা সবাই জানি। তাহলে ওয়াই উই আর অবজার্ভিং দিস ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন? এই ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনটার কারণ হচ্ছে যেটাকে আমরা এক কথায় বলি রেট্রোগ্রেড মোশন। রেট্রোগ্রেড মোশনটা কিরকম ভাবে এক্সপ্লেন করা হয়? রেট্রোগ্রেড মোশনটা যে কোনো সুপিরিয়র প্ল্যানেটের ক্ষেত্রে দেখা যায়। মঙ্গলের ক্ষেত্রে খুব সুন্দরভাবে অবজার্ভ করা যায়, যেহেতু ওটা অপেক্ষাকৃত কাছে আছে। বৃহস্পতি যেহেতু মুভমেন্টটা অনেক স্লো, কারণ ওই 12 বছর, ফলে এক বছরে একটাই কনস্টেলেশনে থাকবে। মঙ্গল অনেক তাড়াতাড়ি সরে, ফলে ওর ব্যাকগ্রাউন্ডটা অনেক তাড়াতাড়ি প্লট করা যায় ভালোভাবে। বৃহস্পতির ক্ষেত্রে সেটা একটু ডিফিকাল্ট, বাট স্টিল পাওয়া যাবে। ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে খানিকটা এরকম। এই যে পৃথিবীর কক্ষপথ এখানে দেওয়া রয়েছে, ভেতরেরটা এটা পৃথিবীর কক্ষপথ, এবং ধরে নিন এটা হচ্ছে বৃহস্পতির কক্ষপথ। এবার পৃথিবী আস্তে আস্তে বৃহস্পতির দিকে এগোচ্ছে, কারণ অপোজিশনে কি হবে, ও বৃহস্পতিকে ক্রস করে বেরিয়ে চলে যাবে, এই ঘটনাটা ঘটবে। এবার যখন পৃথিবী এই বাঁ দিকের এই অবস্থানটায় রয়েছে এবং ঠিক তার নিচে আমরা বৃহস্পতিকে দেখতে পাচ্ছি, তাহলে আমি আকাশের প্রেক্ষাপটে আকাশকে কিভাবে দেখি আমরা? একটা স্ক্রিনের মতন, প্রজেকশনের মতন দেখি আমরা। ওখানে তো কোনো ডেপথ দেখার কোনো ব্যাপার থাকে না, আমার মনে হয় সব জিনিস পাশাপাশি রয়েছে, এটাই আমার মনে হয়। তাহলে এইখানে যখন বৃহস্পতি রয়েছে, আমি আকাশের গায়ে বৃহস্পতিকে এই যে বাঁকানো যে লাইনটা নিচে আমরা দেখা যাচ্ছে, এই লাইনটার মাথাটায় দেখতে পাবো। এর পরবর্তী যখন পৃথিবীর অবস্থানটা এলো, তখন আমি সেই লাইন বরাবর আর দেখলাম আরেকটু এগিয়ে গেল, তার পরবর্তী অবস্থানে দেখাচ্ছে আরেকটু এগিয়ে গেল। এবার 4 নম্বর যে পৃথিবীর অবস্থানটা, সেইটা ভালো করে খেয়াল করে দেখুন। এই সময় কিন্তু বেসিক্যালি ও বৃহস্পতিকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে, মানে ও অপোজিশন ক্রস করে চলে যাচ্ছে। যে মুহূর্তে ও অপোজিশন ক্রস করে বেরিয়ে চলে গেল, আমার লাইন অফ সাইটটা কিন্তু আর ওই একই অ্যাঙ্গেলে রইলো না, আমার অ্যাঙ্গেলটা অপোজিট দিকে চলে গেছে। তার কারণ বেসিক্যালি জুপিটার ইজ ট্রেলিং বিহাইন্ড, আমি এগিয়ে যাচ্ছি। ঠিক যেরকম আমাদের মনে হয় একটা বাস যাচ্ছে, পাশে আরেকটা বাস খুব স্পিডে চলে গেল, আমার মনে হলো পাশের বাসটা যেন পিছিয়ে যাচ্ছে। তা তো হয় না, আসলে ও এগোচ্ছে কিন্তু আমি ওর থেকে আরো তাড়াতাড়ি এগিয়ে গেছি। খানিকটা এগোনোর পর আমার মনে হয় হ্যাঁ ও আবার সাথে সাথে চলছে। এখানেরও ঘটনাটা ঠিক তাই। যখন অপোজিশনের সময় পৃথিবী বৃহস্পতিকে ক্রস করে বেরিয়ে চলে যাচ্ছে, তখন আমার আপেক্ষিকভাবে মনে হচ্ছে যেন বৃহস্পতি পিছিয়ে পড়লো, সেই জন্য আকাশের গায়ে মনে হয় যেন ও উল্টো দিকে চলে গেল, তারপর আবার কিছুদিন পর মনে হয় ও সোজা চলে এলো। তাহলে এই কারণে আকাশের গায়ে যে জিগজ্যাগ একটা মোশন বা অনেক সময় লুপের মতন একটা মোশন, এই মোশনটা তৈরি হয়। তাহলে এটা হচ্ছে জাস্ট আমাদের যে পয়েন্ট অফ ভিউ, সেই পয়েন্ট অফ ভিউ এর জন্য একটা ইলিউশন বলতে পারি। অ্যাকচুয়াল কোনো প্ল্যানেটই এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ আগু পিছু হয়ে কোনো কিছুই হচ্ছে না, এটা সিম্পলি আমাদের দেখার পার্সপেক্টিভ সেই জায়গা থেকে, এবং মোশনের জন্য, প্ল্যানেট মুভমেন্টের জন্য পুরো জিনিসটা হচ্ছে। এবার আমরা চলে আসি অ্যাকচুয়াল অবজারভেশনে, অর্থাৎ আমাদের কারোর কাছে টেলিস্কোপ আছে, কারোর কাছে বাইনোকুলার আছে। তাহলে এই যে অপোজিশন যখন চলে আসছে, এই অপোজিশনের সময় আমরা যদি টেলিস্কোপে বাইনোকুলারে আমরা চোখ লাগাই, তাহলে আমরা ঠিক কি কি দেখতে পাবো বা কি কি টার্গেট করা উচিত আমার। বৃহস্পতি যখন আমরা দেখছি, বৃহস্পতি দেখার জন্য আমাদের 3টে ফিচার আমরা যে কেউ অবজার্ভ করতে পারি। তার মধ্যে একটা ফিচার একটু আলাদা রকম, সেটা আসবো একে একে। প্রথম ফিচার হচ্ছে যেগুলো দেখা যাচ্ছে বৃহস্পতির গায়ে, যেগুলোকে আমরা বলি ক্লাউড ব্যান্ড, মেঘের বলয়ের মতন দেখা যায়। তার সঙ্গে সঙ্গে একটা জিনিস খুব সহজেই চোখে পড়বে, বৃহস্পতির দিকে তাকালে ওর চতুর্দিকে ডট ডট মতন কিছু জিনিসপত্র, যেগুলোকে আমরা বৃহস্পতির চাঁদের সংখ্যা অনেক, 4টে খুব নির্দিষ্ট ভাবে দেখা যায়, যেগুলোকে আমরা গ্যালিলিয়ান মূল বলে জানি। এবং তার সঙ্গে অবশ্যই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই বিখ্যাত জুপিটারের রেড স্পট। ফলে এই 3টে খুব বেসিক জিনিস, যে 3টে আমরা খুব সহজে কিন্তু বৃহস্পতির গায়ে পর্যবেক্ষণ করতে পারি, এবং এই সময়টাকেই আমরা বেছে নেব, তার কারণ আমাদের হাতে সারা রাত পড়ে আছে। সন্ধ্যে থেকে সারা রাত অবধি যতক্ষণ না সূর্যোদয় হচ্ছে, পুরো সময়টা আমরা বৃহস্পতিকে দেখতে পাবো। অর্থাৎ প্রতিটা ফিচারের খুঁটিনাটি পরিবর্তন আমরা থরলি চেক করতে পারবো। প্রথমেই আসে ক্লাউড ব্যান্ডের ক্ষেত্রে। বৃহস্পতিকে যদি দেখতে হয়, স্যাটেলাইট ইমেজ খানিকটা এরকম, এত সুন্দর, এত রকম ক্লাউড স্ট্রাকচার থাকে, এবং বিভিন্ন রকম ক্লাউড স্ট্রাকচার অনুযায়ী, যেমন পৃথিবীরও নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, মেরু অঞ্চল, এরকম বিভিন্ন রিজিয়নে ডিভাইড করা আছে। বৃহস্পতিরও ক্লাউড ব্যান্ড গুলোকে
এইরকম ডিফারেন্ট রিজিয়ানে ডিভাইড করা আছে। এই বাঁদিকের ছবিতে যেটা দেখানো রয়েছে, ওপরের দিকের যে ভাগটা রয়েছে সেটা পোলার রিজিয়ান, মাঝের দিকের এই যে ব্যান্ডগুলো, সেই ব্যান্ডগুলো হচ্ছে ওর ইকুয়েটোরিয়াল রিজিয়ানে রয়েছে, ট্রপিক্যাল রিজিয়ানে রয়েছে। এই রেড স্পটটা বেসিক্যালি এই সাউথ রিজিয়ান যেটা দেখা যাচ্ছে, এই যে সাউথ ট্রপিক্যাল জোন বাঁদিকে দেখা যাচ্ছে, সেইখানে গ্রেট রেড স্পটটা, সাউথ ইকুইটোরিয়াল বেল্ট এইটা, এবং ট্রপিক্যাল জোন তার মাঝখানে গ্রেট রেড স্পটটা থাকছে। গ্রেট রেড স্পটটার অবজারভেশনে আমরা পরে আসবো। এই ক্লাউড ব্যান্ড গুলোর একটা মজা আছে, আমরা যখন কেউ সাধারণ টেলিস্কোপে দেখি, সাধারণ টেলিস্কোপ, ছোট টেলিস্কোপ নিয়ে আমরা, তার মধ্যে এত ডিটেল না বোঝা গেলেও আমরা এই দুটো ব্যান্ডকে ক্লিয়ারলি বুঝতে পারি। অর্থাৎ এই যে মেরুন কালার বা লালচে কালারের যে দুটো ব্যান্ড লাগছে, এই দুটো ব্যান্ডকে বৃহস্পতির গায়ে আমরা পরিষ্কার যে কোনো ছোট টেলিস্কোপের সাহায্যে দেখতে পারি। দূরবীন যদি হয়, দূরবীনে বৃহস্পতির শুধুমাত্র লাইট গোলটাই দেখা যাবে, সেখানে হয়তো ব্যান্ডটা অত ক্লিয়ার হবে না। বড় অ্যাপারচারের দূরবীন হলে দেখা যেতে পারে, কিন্তু অবশ্যই বড় অ্যাপারচারের দূরবীন হলে হাতে ধরলে তাকে চলবে না, কারণ জার্কিং হবে, স্ট্যান্ডে লাগিয়ে দেখতে হবে, তাছাড়া দেখা সম্ভব নয়। কিন্তু যে কোনো ছোট টেলিস্কোপ যদি থাকে, সেই টেলিস্কোপের সাহায্যে এই এই দুটো প্রমিনেন্ট ক্লাউড ব্যান্ড খুব সুন্দরভাবে দেখা যায়। এবং এই ক্লাউড ব্যান্ড গুলোর কেউ যদি ডিটেল আরো স্টাডি করে, সে ছবি তুলে করতে পারে, অন্যভাবেও করতে পারে, তাহলে দেখতে পাবে যে ক্লাউড ব্যান্ড গুলো জুপিটারের গায়ে তো রোটেট করছে, এই রোটেশনের ডিরেকশনটা সেম নয়। কেউ ইস্ট থেকে ওয়েস্টে যায়, কেউ ওয়েস্ট থেকে ইস্টে যায়, অর্থাৎ ক্রিস ক্রস মুভমেন্ট এদের মধ্যে চলতে থাকছে। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং সেই জন্য এই জুপিটারের যে ডিভিশনটা বলছিলাম, এই 90 ডিগ্রি নর্থ থেকে -90 ডিগ্রি সাউথ, এই যে পুরো রিজিয়নটা ক্লাউড ব্যান্ড গুলোকে এরকম ভাবে ডিভাইড করা হয়েছে। এই যে দেখছেন NSEB, এগুলো সবকটা অ্যাব্রিভিয়েশন ফর, এই যে বাঁদিকে দেওয়া আছে, S স্ট্যান্ডস ফর সাউথ, E স্ট্যান্ডস ফর ইকুইটোরিয়াল, এরকম করে পুরো ডিভিশন করা রয়েছে। এর মুভমেন্টটা ফলোইং প্রিসিডিং যেভাবে ছবিতে দেখানো রয়েছে। ইন্টারেস্টিং জিনিসটা ডান দিকের কলামে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ওর মোশন। ওর মোশন অনুযায়ী দুটো রিজিয়নে ওটাকে ডিভাইড করা হয়েছে। ইকুইটোরিয়াল রিজিয়নটা হচ্ছে সিস্টেম 1, আর ওপরের ইকুইটোরিয়াল রিজিয়ন বাদ দিয়ে যে সেকশনটা রয়েছে 10 ডিগ্রি অ্যাবাভ এন্ড 10 ডিগ্রি বিলো, সেটা হচ্ছে আমাদের সিস্টেম 2। সিস্টেম বলা হচ্ছে তার কারণ হচ্ছে পুরোটাই তো গ্যাস। আমরা যেরকম ক্লাউড সিস্টেম বলি, ব্যাপারটাকে ওই জন্য সিস্টেম হিসেবেই ডিসক্রাইব করা হয়। এবং খেয়াল করে দেখুন, যেটা নর্মালি হওয়া উচিত, ইকুইটোরিয়াল রিজিয়নে ওর স্পিডটা একটু বেশি, সিস্টেম 1, এবং যত পোলার রিজিয়নের দিকে যাচ্ছে ওর স্পিডটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার চলে আসি আমরা রেড স্পটে, যেটা বৃহস্পতির ওপর আমরা অপোজিশনের সময় তো পাবোই, কারণ সারা রাতের মধ্যে কোনো না কোনো সময় আসবে যখন আমরা রেড স্পটকে দেখতে পাবো। রেড স্পটকে যদি আমরা একটু জুম ইন করে দেখি, তাহলে রেড স্পটের চেহারাটা খানিকটা দেখতে হবে এইরকম। বিশাল একটা অ্যান্টিসাইক্লোন, যেটা বৃহস্পতির বুকে অবজারভেশন বহুকাল প্রাচীন, মানে বহু প্রাচীন না, মোটামুটি অবজারভেশন হিস্ট্রি থেকে 300 বছর পুরনো হিস্ট্রি পাওয়া যায়। মানে রবার্ট হুকো সেই সময় দেখেছিলেন, ক্যাসিনিও দেখেছিলেন, এবং ক্যাসিনি পজিশনটা ডিসক্রাইব করেছিলেন যে জুপিটারের ডিস্কে কোন পজিশনে বেসিক্যালি এই রেড স্পটটাকে অবজার্ভ করা যাচ্ছে। সাইজে তো বিশাল, মানে ডায়ামিটার ওয়াইজ বললে দুটো পৃথিবী পাশাপাশি ঢুকে যেতে পারে, এরকম বড় একটা সাইক্লোন বৃহস্পতির বুকের ওপর চলে যাচ্ছে। এবং লালচে কালারের একটু দেখতে, এখানে অ্যাসিটিলিন হাইড্রোকার্বনের প্রচুর রকমের গ্যাস মেবি ইউভি বা কিছুর সাথে রিয়াক্ট করে বলে বিজ্ঞানীরা মনে করেন যে হয়তো লালচে রঙের কালারটা আসে। কিন্তু এর কালারটা অনেক সময় ফেড হয়, ডার্ক হয়, বিভিন্ন রকমের মিক্সচার হয়। ইনফ্যাক্ট এই ঝড়টা, এই সাইজটা স্টেবলও নয়, এই সাইজটা ইটসেলফ বাড়ে কমে। যে ছবিটা নেক্সট আমি দেখাতে চাই, এটা হাবল স্পেস টেলিস্কোপের তোলা একটা ছবি। রেড স্পটের 3টে বছরের আলাদা আলাদা ছবি। একদম উপরের ডান দিকের যে ছবিটা, সেটা 1995 সালের, পরেরটা 2009 সালের, তার নিচেরটা 2014 সালের। আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন সাইজটা পরিবর্তন হয়েছে। 2009 সাল 1995 সালে আকারটা যথেষ্ট বড় ছিল, তারপর 2009 আর 2014 আকারটা কিন্তু ছোট হয়েছে। ফলে এই আকারটা, এই জন্যই রেড স্পটটাকে সায়েন্টিস্টরা রেগুলার স্টাডি করেন এই সিস্টেমগুলোকে বোঝবার জন্য। জুপিটারের ক্লাউড সিস্টেম এত কমপ্লেক্স ক্লাউড সিস্টেম, সেই ক্লাউড সিস্টেমের মধ্যে এইটা খুব প্রমিনেন্ট ফিচার একটা। সেই জন্য এই সিস্টেমটাকে স্টাডি করা হয় ভীষণ ভাবে, কিরকম ভাবে শ্রিঙ্ক করছে, নতুন কোনো স্পট তৈরি হচ্ছে কিনা, সেই জিনিসটা কন্টিনিউয়াস একটা স্টাডি। যাদের হাতে অ্যামেচার অ্যাস্ট্রোনমার, যাদের হাতে অপেক্ষাকৃত ছোট টেলিস্কোপ আছে, তাদের পক্ষে জুপিটারের রেড স্পট অবজার্ভ করা ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে তারা রেড স্পটটাকে খুঁজে পাওয়াটা খুব মুশকিল। তার কারণ জুপিটারের রেড স্পটের পজিশনটা খেয়াল করে দেখুন, সাউথ ব্যান্ডটায়, এবং সাউথ ব্যান্ডটা ইটসেলফ একটু রেডিশ, তার মধ্যে একটা এরকম ছোট্ট ডট খুঁজে বের করা এটা যথেষ্ট মুশকিল কাজ। ফলে বোঝাই যাচ্ছে যদি রেড স্পট অবজার্ভ করতে হয়, অ্যাটলিস্ট সেটাকে একটা ছোট্ট সর্ষে দানা বা তার থেকেও ছোট একটা বিন্দুর মতনও যদি বুঝতে হয়, একটু বড় অ্যাপারচারের টেলিস্কোপ লাগবে।
একদম ছোট অ্যাপারচার মানে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি এই ধরনের অ্যাপারচারের টেলিস্কোপে রেড স্পট খুঁজে পাওয়া কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য, আদৌ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কিন্তু একটু বড় অ্যাপারচারের টেলিস্কোপ যদি থাকে 8 ইঞ্চি 9 ইঞ্চি এই ধরনের অ্যাপারচারের টেলিস্কোপে আমাদের রেড স্পট দেখতে সুবিধে হবে। অবশ্যই অবশ্যই ফিচার গুলো দেখতে গেলে আরো যত বেশি অ্যাপারচার হবে তত ভালো ম্যাগনিফাই করে আমরা দেখতে পাবো। আরো একটা দেখার সুবিধা হচ্ছে কেউ যদি ছবি তোলেন, যারা প্ল্যানেটারি ফটোগ্রাফি করে তারা যদি রেগুলার ছবি তোলেন, তাহলে ছবি তুললে এই স্পটটার যে বিহেভিয়ার, সেই যে চেঞ্জ গুলো, তারা সেটা চেঞ্জটাকে রেকর্ড করতে পারবেন। ফলে প্ল্যানেটারি ফটোগ্রাফি যারা করতে পারেন তাদের পক্ষেও এটা একটা খুব ইন্টারেস্টিং অবজেক্ট টু অবজার্ভ। এরপরে আমরা চলে আসি সবার জন্য যে জিনিসটা আছে, সেটা হচ্ছে গ্যালিলিয়ান। কারণ ক্লাউড ব্যান্ড, যার বাইনোকুলার আছে তিনি ক্লাউড ব্যান্ড পরিষ্কার দেখতে পাবেন না, যার ছোট টেলিস্কোপ আছে তিনি ক্লাউড ব্যান্ড দেখতে পাবেন, যার ছোট টেলিস্কোপ আছে তিনি রেড স্পট অত ভালোভাবে দেখতে পাবেন না, আর বাইনোকুলার যার আছে তো ছেড়েই দিন, বড় টেলিস্কোপে রেড স্পট দেখতে পাবেন। কিন্তু এরা আছে সবার জন্য গ্যালিলিয়ান মুন, যার বাইনোকুলার আছে তারাও দেখতে পাবে, যার ছোট টেলিস্কোপ আছে তারাও পাবে, যার বড় আছে তারা তো আরো ভালো পাবে, কারণ তাদের একটা অ্যাডভান্টেজ আছে, সেটা পরে আসবো। এই যে গ্যালিলিয়ান মুন আমরা দেখতে পাচ্ছি, একটা টেলিস্কোপের ফিল্ড অফ ভিউ বাঁদিকে দেখানো হয়েছে। যখন আমরা টেলিস্কোপের আইপিসে চোখ লাগিয়ে দেখি তখন আমরা দেখতে পাই যে বৃহস্পতির চতুর্দিকে এরকম বিন্দু 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 কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে। এই বিন্দু বিন্দু গুলো হচ্ছে আসলে ওর গ্যালিলিয়ান মুন, গ্যালিলিয়ান স্যাটেলাইট। চারটের আলাদা করে ছবি এখানে দেখানো হয়েছে। আইও, ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো। বৃহস্পতির মানে যে পরিমাণ স্যাটেলাইট আছে, প্রায় 70-80-ও বেশি স্যাটেলাইট আছে, তাদের মধ্যে এই চারটে হচ্ছে লার্জেস্ট। তার মধ্যে গ্যানিমিড হচ্ছে গোটা সোলার সিস্টেমের লার্জেস্ট স্যাটেলাইট, গোটা সোলার সিস্টেমের। ফলে এই চারটে স্যাটেলাইটকে আমরা খুব সহজে বৃহস্পতির চতুর্দিকে দেখতে পাই। এবং প্রশ্ন হচ্ছে গ্যালিলিয়ান মুন কেন? নিশ্চয়ই গ্যালিলিওর সঙ্গে সম্পর্ক আছে, এবং অবশ্যই আছে। তার কারণ এই যে বৃহস্পতি, এই যে উজ্জ্বল বিন্দুটাকে দেখতে পাচ্ছি আমরা, তার দিকে যখন গ্যালিলিও টেলিস্কোপ তাক করেছিলেন 1609 বা 1610 সালে, তখন তিনি প্রথম অবজার্ভ করেছিলেন বৃহস্পতির চতুর্দিকে বিন্দু বিন্দু কয়েকটা জিনিস দেখা যাচ্ছে। এবং শুধু তাই নয়, উনি প্রতিদিন রেগুলার অবজার্ভ করে গেলেন, অবজার্ভ করে দেখলেন ওই বিন্দুগুলোর অবস্থান পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ এবং তিনি যে জিনিসটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে এটা হচ্ছে গ্যালিলিও যে ডায়েরিটায় নোট করেছিলেন। মাঝখানে যে সাদা বড় গোলটা সেটা হচ্ছে বৃহস্পতি, এবং তার চতুর্দিকে যে স্টারের মতন তিনি যেগুলো দিয়েছিলেন, উনি তো জানতেন না স্যাটেলাইট না কি, উনি ওই তারার চিহ্নর মতন দিয়েছিলেন আর কি। সেইগুলো দেখুন, প্রত্যেকটা লাইনে এক এক দিনের ছবি আঁকা রয়েছে এবং পজিশন চেঞ্জ হয়েছে, কোনো জায়গায় 3টে, কোনো জায়গায় 4টে। তার মানে উনি খেয়াল করেছেন যে কখনো 4টে দেখা যাচ্ছে, কখনো হয়তো একটা জুপিটারের সামনে চলে এসছে বা পেছনে চলে গেছে, সেই জন্য তখন 3টে দেখা যাচ্ছে, কখনো বা 2টো। ফলে এইভাবে তিনি জিনিসটা করেছিলেন, এবং তিনি এই কনক্লুশনটায় গেছিলেন যে তাহলে পৃথিবীর চতুর্দিকে সবাইকে ঘুরতে হবে, এটার কোনো মানে নেই। এরকম বস্তু রয়েছে যেখানে অন্য জিনিসের চতুর্দিকেও কিছু ঘুরছে, তাহলে পৃথিবীকেই সারা ইউনিভার্সের সেন্টারে থাকতে হবে। অর্থাৎ সেই যে জিওসেন্ট্রিক মডেল, সেই জিওসেন্ট্রিক মডেলের যে একটা উল্টো আইডিয়া পসিবল হতে পারে, সেই আইডিয়াটা কিন্তু গ্যালিলিও পেয়েছিলেন, এবং গ্যালিলিও বলেও ছিলেন, সেটা আমরা অনেকেই জানি, গ্যালিলিও বলেছিলেন। এবং এই যে গ্যালিলিয়ান মুন, এই গ্যালিলিয়ান মুনটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আমরা পরবর্তীতে আসবো। এইবার জুপিটার দেখার ক্ষেত্রে চলে যাওয়া যায়, একটা টেলিস্কোপ নেওয়া যাক, টেলিস্কোপ নিয়ে এবার বৃহস্পতির দিকে তাক করা যায়। বৃহস্পতির দিকে যখন আমরা তাক করব কি দেখবো, এবং এই দেখাটা কিন্তু আমি ইন পার্টিকুলার বলছি 7 তারিখের জন্য। তার কারণ 7 তারিখ অপোজিশন, 7ই ডিসেম্বর, অর্থাৎ 7ই ডিসেম্বর সারা রাত আমরা বৃহস্পতি দেখবো। সারা রাত যদি আমরা বৃহস্পতি দেখি, তাহলে এই বৃহস্পতি আমরা দেখতে পাবো। বাঁদিকে একদম সন্ধ্যে 6টা থেকে শুরু করে আমরা পরপর সন্ধ্যে 7টা, 8টা 20-তে দেওয়ার একটা কারণ আছে, আমি বলছি। তারপর 10টা, 12টা, ওদিকে রাত্রি 2টো, একদম ডান দিকে হচ্ছে ভোর 4টে। এবার খেয়াল করে দেখুন, সন্ধ্যে 6টা আমরা দেখেছিলাম কটায় বৃহস্পতির উদয় হবে? সূর্যাস্তের সাথে সাথে, অর্থাৎ 5টা 10 না, তারই আগে, কারণ সূর্যাস্ত হচ্ছে 4:52, অতএব ওই সময় বৃহস্পতি উঠে যাচ্ছে। 6টার সময় এখন বেশ অন্ধকার হয়ে যাচ্ছে, ডিসেম্বর মাস, ফলে 6টার সময় আমরা বৃহস্পতিকে এরকম অবস্থায় দেখতে পাবো। প্রমিনেন্ট যাদের ছোট টেলিস্কোপ আছে, দুটো ব্যান্ড পরিষ্কার দেখতে পাবে, কোনো অসুবিধা হবে না। এরপর 7টার সময় যদি কেউ অবজার্ভ করেন, যার একটু বড় টেলিস্কোপ আছে তিনি এবার একটু ইন্টারেস্টেড হবেন, তার কারণ সাউথ ব্যান্ডে দেখুন কে ঢুকে গেছে, রেড স্পট। অর্থাৎ 7টার সময় রেড স্পট ঢুকে যাবে, অর্থাৎ 7টার সময় রেড স্পট এবার কি হবে, আস্তে আস্তে ও এগোতে থাকবে। এই জন্যই 8টা 20 পজিশনটা দেওয়া রয়েছে। 8টা 20-তে রেড স্পটের পজিশনটা দেখুন, জুপিটারের মেরিডিয়ানও ক্রস করছে, অর্থাৎ জুপিটারের মধ্যরেখা যদি আমরা কিছু বলি, সেই মধ্যরেখা ক্রস করছে, অর্থাৎ জুপিটারের মেরিডিয়ান ক্রস করবে রেড স্পট। এই সময় রেড স্পটকে দেখা বা আইডেন্টিফাই করা সবচেয়ে সুবিধাজনক। কেন? মাথায় রাখতে হবে, বৃহস্পতিতে একটা স্ফিয়ার, একটা গোলক, তাহলে আমরা পৃথিবী থেকে যখন দেখছি একটা কার্ভ সারফেসকে দেখছি, কিন্তু আমরা কি কার্ভনেসটাকে বুঝতে পারি?
বুঝতে পারি না। আমরা কি দেখি, একটা চাকতির মতো। এবার সেই সেই কার্ভ সারফেসের গায়ে একটা স্পট ঘুরে আসছে, তাহলে সেই স্পটটা যখন 7টার সময় বাঁদিকে ধার থেকে আসছে, তখন তো সেই স্পটটার একটা অ্যাঙ্গেলে আমি জিনিসটাকে দেখতে পাচ্ছি, তাহলে স্পটটাকে প্রমিনেন্টলি আমি বুঝতে পারবো না। কিন্তু যখন ও ঘুরে মাঝ বরাবর চলে এসছে, তখন বেসিক্যালি পুরো ফ্ল্যাট জিনিসটাকে আমি দেখতে পাচ্ছি, ফলে আমি পুরো ফিচারটাকে ক্লিয়ারলি বুঝতে পারবো। সেই জন্য জুপিটারের রেড স্পট দেখার আইডিয়াল টাইম হচ্ছে যখন ও মেরিডিয়ানটা ক্রস করছে, জুপিটারের মেরিডিয়ান, জুপিটারের মধ্যরেখা যখন ও ক্রস করছে, দ্যাট ইজ 8টা 20। এবং 8টা 20 পর থেকে দেখুন, যখন রাত্রি 10টা বাজে, ঠিক এর উল্টো ঘটনা ঘটছে, অর্থাৎ এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এই ভিউটার কথাই আমি বলছিলাম। এখানেও কিন্তু গোটা রেড স্পটটাকেই দেখা যাচ্ছে, কিন্তু এই 10টার সময় রেড স্পটের ভিউটা দেখুন, আর 8টা 20 সময় ভিউটা দেখুন। রেড স্পটের যদি কাউকে আইডেন্টিফাই করতে হয়, অবশ্যই 8টা 20 পজিশনটা আমার পক্ষে ফেভারেবল, তার কারণ রেড স্পটটা আমার কাছে পুরোটা ওপেন। ওয়্যারএজ ও এই সময়টায় জুপিটারের আমার সামনের সারফেসটা ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে বলে আমি অ্যাঙ্গেলে জিনিসটাকে দেখছি, ফলে একটা তেরছা ভিউ আমি পাবো, ফলে এখানটায় আমার পক্ষে ফেভারেবল নয়। সেই কারণে যত জিনিসটা আমরা মাঝ বরাবর রেড স্পটটাকে অবজার্ভ করবো, সেটা আমার সুবিধে। এবং সেই টাইমটাও এবারে দারুণ, একদম সন্ধ্যেবেলা 8টা 20, কোনো সমস্যাই নেই। ফলে সেই সময়টা আমরা দেখবো। আচ্ছা, এখানে যে টাইমিং গুলো, এটা কিন্তু আইএসটি তে দেওয়া আছে, ফলে যে যার লোকাল টাইম সেই অনুযায়ী কিন্তু কনভার্ট করতে হবে। ফলে কলকাতার লোকাল টাইম আমরা জানি ওই 24 মিনিটের ব্যাপার আছে, ফলে যে যার লোকাল টাইম সেই অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। এটা একদম আইএসটি অনুযায়ী টাইমটা দেওয়া আছে, এটা আমার মেনশন করে দেওয়া উচিত। আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে, আমরা কটার থেকে বৃহস্পতি দেখতে শুরু করলাম? সন্ধে 6টা। কটায় বৃহস্পতি দেখা শেষ করলাম? ভোর 4টে। কত ঘন্টা দেখলাম টোটাল? 10 ঘন্টা। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, বৃহস্পতিকে আমরা দুটো ব্যান্ড দেখেছিলাম, এখানেও আমরা আবার এই দুটো ব্যান্ডকে দেখতে পাচ্ছি, সারাক্ষণই দেখতে পাচ্ছি। স্পেশালিটি কোথায়? স্পেশালিটি হচ্ছে দ্য পার্ল অফ জুপিটার। এখানে 3টে সাদা 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 ডট দেখা যাচ্ছে, 6টার সময় আমরা এখানে দেখতে পাচ্ছি। অবশ্যই বোঝা যাচ্ছে বড় টেলিস্কোপ ছাড়া এটা দেখা সম্ভব নয়। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে, আপনি ভোর 4টের সময় সেই 3টের পজিশন আবার দেখুন, একই জায়গায় আবার ফিরে এসছে। তার মানে কি? ওয়ান কমপ্লিট রোটেশন। অর্থাৎ জুপিটারের যে টোটাল সারফেসটা, সেই টোটাল সারফেসটা আমরা দেখতে পেলাম। মনে আছে আমি ক্লাউড ব্যান্ড গুলো দেখাচ্ছিলাম, দুটো সিস্টেম দেখাচ্ছিলাম, সিস্টেম 1 সিস্টেম 2। সেখানে টোটাল রোটেশন টাইমটা কত দেওয়া ছিল? 9 ঘন্টা 55 মিনিট আর 9 ঘন্টা 50 মিনিট, তার মানে রাফলি 10 ঘন্টা। অর্থাৎ টোটাল 10 ঘন্টা টাইমটা আমরা পাচ্ছি অন দ্য ডে অফ অপোজিশন টু অবজার্ভ দ্য হোল সারফেস অফ জুপিটার। পুরো সারফেসটাই আমরা দেখতে পাবো, কোনো সমস্যা নেই। দ্যাট ইজ ওয়াই এই দিনগুলো আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, অপোজিশন। এরপর আমরা চলে আসি নেক্সট পার্ট, সেটা হচ্ছে, এটা হচ্ছে যাদের একটু বড় টেলিস্কোপ আছে তারা ভালো করে দেখবে, এটা যাদের বড় টেলিস্কোপ নেই তারা কি করবেন? তারা জুপিটারের চাঁদ দেখবে, সেটারও তো পজিশন চেঞ্জ হবে। তাহলে জুপিটারের চাঁদ, এটাকে যদি আমরা দেখতে শুরু করি, এবং এখানে আমি ইচ্ছে করে কথাটা লিখেছি অপারসি মুভে, এপারসি মুভে, এই জিনিসটা অ্যাকচুয়ালি গ্যালিলিও বলেছিলেন, ওই যে স্টিল ইট মুভস, সেই গ্যালিলিওর বিখ্যাত কথাটা। তো সেই জন্যই এই কথাটা আমি এখানে রেখে দিয়েছি আর কি। কারণ হচ্ছে দেখুন, সেই 6টার থেকে রাত্রি 3টে অবধি, রাত্রি 3টে অবধি রাখার একটা কারণ আছে। সেই সন্ধ্যে 6টার থেকে আমি 4টে পজিশন রেখেছি। ওই মাঝের বড় গোলটা জুপিটার, যেটা এখানে দেখা যাচ্ছে একদম বাদিকের ওপরের ছবিটা, এইটা জুপিটার। একদম বাদিকে যেটা সিঙ্গেল পড়ে আছে, দ্যাট ইজ গ্যানিমিড, সবচেয়ে বড়টা। জুপিটারের ডান দিকে জাস্ট ক্লোজেস্ট যেটা, এটা হচ্ছে আইও। তারপরে যেটা, এটা হচ্ছে ইউরোপা। আর একদম ডান দিকে যেটা রয়েছে, এটা হচ্ছে ক্যালিস্টো। তাহলে জুপিটার যখন আমরা দেখবো, এই ডান দিক বাঁ দিকটা তো অ্যাপারেন্ট, কারণ টেলিস্কোপে দেখলে আবার ওই উল্টো দেখছি ইমেজ, সেই ব্যাপার স্যাপার গুলো আসে। ফলে ডান দিক বাঁ দিকটা খেয়াল নয়, ইম্পর্টেন্ট আমাকে দেখতে হবে একদিকে আমি 3টেকে দেখছি, একদিকে একটাকে দেখছি। 6টার সময় যেদিকে আমি একটাকে দেখছি সেটা গ্যানিমেড, এবং যেদিকে আমি পরপর 3টে দেখছি, বৃহস্পতির সবচেয়ে কাছেরটা হচ্ছে আইও, মাঝেরটা হচ্ছে ইউরোপা, একদম দূরেরটা হচ্ছে ক্যালিস্টো। তাহলে আমি এই 4টের পজিশন আইডেন্টিফাই করে ফেললাম। এবার দেখুন, 8টার সময় আমি দেখছি, 8টার সময় আইও বৃহস্পতির থেকে দূরে যাচ্ছে, ইউরোপা বৃহস্পতির কাছে আসছে। খেয়াল করে দেখুন, ইউরোপার থেকে বৃহস্পতির যে দূরত্ব 6টার সময় ছিল, 8টার সময় কিন্তু সেই দূরত্ব নেই। এটা কিন্তু যে কেউ বাইনোকুলারেও অবজার্ভ করতে পারে, কারণ বাইনোকুলারে আমরা এই গ্যালিলিয়ান মুন গুলোকে দেখতে পারি। ফলে যার বাইনোকুলার আছে, এটা তার টাস্ক। আগেরটা হতো যার টেলিস্কোপ আছে তার টাস্ক। এবার 8টার থেকে 10টার সময় একটা দারুণ ঘটনা। 10টার সময় যখন আমরা দেখছি, তখন বেসিক্যালি আইও আর ইউরোপা পজিশন চেঞ্জ করে ফেলছে, তার মানে আইও দূরে যেতে যেতে ইউরোপাকে ক্রস করে বেরোচ্ছে। তাহলে তখন জুপিটারের কাছে যেটা চলে এলো 10টার পরে, সেটা হয়ে গেল ইউরোপা, মাঝেরটা হয়ে গেল আইও, তারপরেরটা হয়ে গেল ক্যালিস্টো। এটা হচ্ছে রাত্রির 12টার সাইড। তখন বৃহস্পতির যেদিকে 3টে রয়েছে, তার সবচেয়ে কাছেরটা ইউরোপা, মাঝেরটা আইও, তারপরেরটা ক্যালিস্টো রয়েছে। এবং তারপর রাত্রি 2টোর সময় আরো ইন্টারেস্টিং ঘটনা, ইউরোপা তো ক্রমশ বৃহস্পতির কাছে আসছিল,
কাছে আস্তে আস্তে রাত্রি 2টোর সময় দেখা যাচ্ছে প্রায় বৃহস্পতির গায়ে চলে এসছে। এবং আর 1 ঘন্টা সময় যদি কেউ দেয় বা কারোর যদি ধৈর্য থাকে এই পুরো সময়টা অবজার্ভ করার, সে দেখবে আস্তে 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 ইউরোপা বৃহস্পতির পেছনে চলে গেল। অর্থাৎ 4টে উপগ্রহ সে দেখছিল, সে রাত্রি 3টের সময় দেখতে পাবে 3টে উপগ্রহ। তাহলে গ্যালিলিও যদি সন্ধ্যে 6টার সময় ছবি আঁকতেন তাহলে ওই তার 4টে তারা আঁকতেন, যদি রাত্রি 3টের সময় ছবি আঁকতেন তাহলে তিনি 3টে তারা আঁকতেন। সেই জন্যই তার ওই ছবির মধ্যে কখনো 4টে কখনো 3টে এইরকম বিভিন্ন সময় জিনিসটা এসছে। ফলে এই জিনিসটা যে কেউ সারা রাত যদি অবজার্ভ করেন, জুপিটারের এই যে গ্যালিলিয়ান মুন তার যে এই ঘোরাফেরাটা, এটা যে কেউ অবজার্ভ করতে পারবেন। আর কেউ বলবেন যার বড় টেলিস্কোপ আছে তিনি শুধুমাত্র এই বৃহস্পতির চাঁদের ঘোরাফেরা দেখে কেন সন্তুষ্ট হবেন, তিনি তো আরেকটু বেশি কিছু দেখতে চাইবেন। যার সত্যি বড় টেলিস্কোপ আছে, মানে 8 ইঞ্চি 10 ইঞ্চি 11 ইঞ্চি বড় টেলিস্কোপ, তাদের কাজ আরেকটু বেশি এবং সেই চান্সটা খুব তাড়াতাড়ি আসছে। এত তাড়াতাড়ি, সেটা তারিখটা এখানে দেওয়া আছে, আশা করি দেখা যাচ্ছে 24/11/2024, কালকে কালকে একটা ঘটনা ঘটতে চলেছে। অতএব যাদের বেশ বড় টেলিস্কোপ আছে তাদের একটু তৈরি হয়ে থাকা ভালো। এবং এই যে ভিউটা আমি দেখাবো এখন, সেই ভিউটা কিন্তু কলকাতা থেকে, টাইমটা আইএসটি তে দেওয়া আছে, আমি আবার বলে দিচ্ছি, ফলে লোকাল টাইম অনুযায়ী কিন্তু কনভার্ট করে নিতে হবে। কটার সময় এখানে দেওয়া আছে? 7টা 54 আইএসটি। 7টা 54 আইএসটি তে এখানে আমরা বৃহস্পতিকে দেখতে পাচ্ছি। এটা আগামীকালের ছবি হতে যাচ্ছে, যেটা আগামীকাল 8টার কাছাকাছি সময়। বাঁদিকে এই যে উজ্জ্বল বিন্দুটা দেখা যাচ্ছে, এটা আসলে গ্যানিমিড। এবার যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে গ্যানিমিড জুপিটারের সামনে দিয়ে চলে যাবে, অর্থাৎ জুপিটারের সামনে দিয়ে গ্যানিমিডের ট্রানজিট হবে। তাহলে যখন আমরা 8টার আগে আগামীকাল বৃহস্পতির দিকে তাক করব তখন আমরা গ্যানিমিডকে দেখতে পাবো, কিন্তু 8টার পরে যখন দেখবো তখন আমরা গ্যানিমিডকে দেখতে পাবো না, ও বৃহস্পতির সামনে চলে আসবে। তাহলে যখন সামনে চলে আসবে, তাহলে এবার ঘটনাটা কি ঘটছে? পৃথিবী রয়েছে, বৃহস্পতি রয়েছে, তার মাঝখান দিয়ে তো ও যাচ্ছে। তাহলে হিসেব মতো কি হবে? গ্যানিমিডের ছায়া বৃহস্পতির ওপর গিয়ে পড়বে। তাহলে হিসেব মতো বৃহস্পতির ওপর গ্যানিমিডের ছায়া দেখতে পাওয়ার কথা। এবং আমি এবার অ্যানিমেশনটা চালাই, খেয়াল করে দেখুন গ্যানিমিড বৃহস্পতির ওপর দিয়ে চলে যাচ্ছে, সেই ছায়াটা অ্যাকচুয়ালি কিভাবে দেখা যাবে। এই গ্যানিমিড আসছে, ওই ছায়াটা এলো, এই ছায়াটা চলে আসে, এখনো গ্যানিমিড বৃহস্পতির সামনে আসেনি, এই গ্যানিমিড বৃহস্পতির সামনে এলো। এবার ছায়া আগে বেরিয়ে চলে গেছে, গ্যানিমিড এখনো বৃহস্পতির সামনে রয়েছে। দ্যাট ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং। আমি বৃহস্পতি যার বড় টেলিস্কোপ আছে তিনি দেখতে পাবেন যে গ্যানিমিড বৃহস্পতি আলাদা, গ্যানিমিড বৃহস্পতির ডিস্কের বাইরে রয়েছে, অথচ গ্যানিমিডের ছায়া বৃহস্পতির ডিস্কের ওপর গিয়ে পড়েছে এবং গ্যানিমিডকে আর দেখা যাচ্ছে না, কিন্তু ছায়া বেরিয়ে চলে গেছে। মানে অ্যাজ ইফ আমি আছি, আমার ছায়া নেই। ব্যাপারটা কি করে হচ্ছে? সূর্যের আলো তো রয়েছে, তাহলে কেন ছায়াটা এরকম ভাবে হচ্ছে? এবার তাহলে মজাটা আরেকটু নিয়ে যাওয়া যাক। এটা হচ্ছে আগামীকালের ঘটনা, অতএব যারা যারা রেডি হতে চান রেডি হয়ে নিন। এবারেতে নেক্সট ব্যাপারটা হচ্ছে আমরা চলে যাই এই তারিখটা। এই তারিখটা হচ্ছে আবার কত হচ্ছে? 12/12/2024, অর্থাৎ 12ই ডিসেম্বর। একটু সময় আছে, 3 সপ্তাহ মতন টাইম আছে। 12ই ডিসেম্বর 2024, সময়টা একটু দেরিতে, রাত্রি 10টা 5। এখানেও বাঁদিকে যে উজ্জ্বল বিন্দুটা দেখা যাচ্ছে, এই বাঁদিকের উজ্জ্বল বিন্দুটা হচ্ছে আইও, এটা গ্যানিমিড নয়। এবার একটা কথা বলে দিই, আইওর যে ছায়াটা দেখা যাবে এই ছায়াটা কিন্তু ছোট হবে, গ্যানিমিডের ছায়াটা একটু বড় হবে, কারণ গ্যানিমিড অনেক বড়, আইও অনেক ছোট। আইও ছায়াটাকে একদম পিন পয়েন্টের মতন দেখতে লাগে, গ্যানিমিডের ছায়াটা একটু বড় দেখতে লাগে। সব কথা বলছি আমি বড় টেলিস্কোপের জন্য। এবার এখানেও আইও জুপিটারের সামনে দিয়ে চলে যাবে, একই ঘটনা ঘটবে। তাহলে এখানেও আমরা দেখি, তাহলে ছায়া দেখতে পাবো। তাহলে এখানে আমরা ছায়াকে কি করে দেখতে পাবো সেটা দেখা যায়। এবার আবার অ্যানিমেশনটা আমি স্টার্ট করছি, ভালো করে খেয়াল করুন। আইও আস্তে আস্তে বৃহস্পতির সামনে চলে এলো, ছায়া পড়ে এলো। তাহলে এবার আইও এখান থেকে যাচ্ছে, আগে আগে যাচ্ছে, তাহলে আইও আগে বেরিয়ে চলে গেল, ছায়া পরে বেরোচ্ছে, তাহলে ঘটনাটা উল্টে গেল। তাহলে যখন আমি আগামীকাল দেখছি তখন আগে ছায়া এলো, তারপর ট্রানজিট শুরু হতে দেখলাম আমি। আর যখন আমি 12ই ডিসেম্বর দেখলাম তখন দেখলাম আগে ট্রানজিট হয়ে গেল, তারপর শ্যাডো ট্রানজিটটা হচ্ছে। তার মানে যখন আমি আগামীকাল দেখছি তখন অবজেক্ট ফলোজ, আর যখন আমি 12 তারিখ দেখলাম তখন দেখছি শ্যাডো ফলোজ। তাহলে ঘটনাটা হচ্ছে কেন হচ্ছে? মাঝে একটা ইম্পর্টেন্ট ডেট আমি স্কিপ করে গেছি, সেই জিনিসটা যদি কেউ মানে মাথায় আনতে পারেন তারা অলরেডি বুঝে যাবেন। অপোজিশন। তার কারণ দুটো দিক রয়েছে। 7th ডিসেম্বরের একটা হচ্ছে আগামীকাল, মানে 24শে নভেম্বর অপোজিশনের আগে, আর তারপরের ডেটটা হচ্ছে 12ই ডিসেম্বর, মানে অপোজিশনের পরে। এইবার আমি চলে আসি এটার ব্যাখ্যায়, কেন এরকম হচ্ছে।
এদিকে সূর্য রয়েছে, ছবিতে যেটা দেখা যাচ্ছে ওই হচ্ছে পৃথিবী। আচ্ছা, এখানে একটু একটু কষ্ট করে মেনে নিতে হবে এটা বৃহস্পতি। ইচ্ছে করে আমি এইভাবে এঁকেছি, তার কারণটা হচ্ছে আমরা বৃহস্পতিকে পৃথিবী থেকে কিরকম দেখি বললাম, চাকতির মতন। তো আমরা তোর কার্ভ সারফেসটা বুঝতে পারি না, তাহলে আমরা যখন ছায়াটা দেখবো, আমরা ছায়াটা তো দেখবো এই চাকতিটার উপরে, তাহলে এই চাকতিটাকে আমি বৃহস্পতির চাকতিটা ধরে নিচ্ছি, যার উপর আমি ট্রানজিটটা দেখবো, ছায়াটাও দেখবো। এইবার এইটাকে ধরে নিন আপনার ওই গ্যানিমিড, যে গ্যানিমিড ওর সামনে দিয়ে যাবে। তাহলে গ্যানিমিড যখন এই অবস্থানে রয়েছে 24 তারিখ, তাহলে পৃথিবী এখনো অপোজিশনে আসেনি, তাহলে এর মাঝ বরাবর জায়গায় ও আসেনি। তাহলে এই সময় গ্যানিমিডের ছায়াটা কোথায় পড়বে? বৃহস্পতির ওপর ওইখানে পড়েছে, কারণ সূর্যের থেকে আলোটা এসছে, ছায়াটা বৃহস্পতির ওপর পড়েছে। আমার অন্ধকার দিকটা এখানে দেখা যাচ্ছে, অন্ধকার দিক মানে রাত্রির দিক, বাঁ দিকটা এই জায়গাটা, এই বাঁ দিকের পৃথিবীর ওপর অন্ধকার দিকটা থেকে আমি বৃহস্পতির দিকে তাকাচ্ছি। তাহলে আমি যদি বৃহস্পতির দিকে এখন তাকাই, তাহলে বৃহস্পতির ওপরে আমি ছায়াটাকে দেখতে পাবো, কারণ বৃহস্পতির এটার উপর ছায়া পড়েছে। কিন্তু গ্যানিমিডকে কি আমি বৃহস্পতির ওপর দেখতে পাবো? আমার লাইন অফ সাইটে গ্যানিমিডকে আমি এইখানে দেখতে পাবো। তাহলে আমি দেখবো গ্যানিমিডের ট্রানজিট শুরু হয়নি, কিন্তু শ্যাডোটা অলরেডি বৃহস্পতির ডিস্কের মধ্যে ঢুকে গেছে। তাহলে শ্যাডোটা আগে ঢুকলো, তারপর যত গ্যানিমিড এবার আস্তে আস্তে নিজের কক্ষপথে এগোতে থাকবে, তাহলে ঘটনাটা কিরকম ঘটবে? ঘটনাটা খানিকটা ঘটবে এইরকম। গ্যানিমিড যেই সরে এলো, তাহলে আমার লাইন অফ সাইটে এখন শ্যাডোটা আগে আগে চলে এলো, তারপরে আমি দেখছি গ্যানিমিডটার ট্রানজিট শুরু হয়ে গেছে। সেই জন্য ওখানে শ্যাডো আগে ঢুকছে, তারপরে ট্রানজিটটা শুরু হচ্ছে। এইবার যখন অপোজিশন হয়ে যাবে, তখন কি হবে? আমার পজিশনটা পুরো উল্টে গেল। তাহলে পজিশনটা যদি আমার টোটালটাই উল্টে গিয়ে থাকে, তাহলে এবার আমার লাইন অফ সাইটটা গেল পুরো উল্টে। তাহলে তখন আমি যে অবজেক্টটা, এখন এইটা হচ্ছে আমার আইও, যেটা আমরা 12ই ডিসেম্বর দেখছিলাম, তাহলে এখন আমি আইও কে আগে চলে আসতে দেখবো ডিস্কের ওপর, তারপর আমি দেখছি ওর আস্তে আস্তে ছায়াটা ঢুকছে। তাহলে সেই জন্য অপোজিশনের পরে আগে আমার ট্রানজিট শুরু হয়ে গেল স্যাটেলাইটটার, তারপরে শ্যাডো ট্রানজিটটা শুরু হলো। ফলে অপোজিশনের আগে শ্যাডো ট্রানজিট আগে, অবজেক্টের ট্রানজিট পরে, অপোজিশনের পরে অবজেক্টের ট্রানজিট আগে, শ্যাডো ট্রানজিট পরে। ফলে যাদের বড় টেলিস্কোপ আছে তারা ইজিলি এই জিনিসটাকে অবজার্ভ করতে পারবেন। অপোজিশনের আগে, আগামীকাল তো গ্যানিমিডের ছায়াটা তো খুব ভালো পড়ে, ফলে যাদের বড় টেলিস্কোপ আছে তারা অবশ্যই প্রত্যেকে ইজিলি ট্রাই করতে পারেন এটা। ফলে দেখতে অনেক সুন্দর লাগবে এবং এটা দারুণ ঘটনা, দেখতে খুব সুন্দর জিনিসটা হয়। এবং যারা আইওটাকে পারবেন 12 তারিখে, তারা আইও ট্রানজিটটাও এবং শ্যাডো ট্রানজিটটা ফলো করতে পারেন। এই হচ্ছে বৃহস্পতির ওভারঅল অবজারভেশন, যেটা বাইনোকুলার হোক, যার ছোট টেলিস্কোপ আছে, যার বড় টেলিস্কোপ আছে, যিনি ছবি তুলবেন, তারা প্রত্যেকেই কিছু না কিছু আমাদের সৌরজগতের যে সবচেয়ে বড় গ্রহটা তার থেকে নিতে পারেন। এবং সেই নিতে পারার সবচেয়ে ভালো তারিখটা হচ্ছে 7ই ডিসেম্বর 2024। আর যার হাতে কোনো যন্ত্রপাতিই নেই, তিনি কি করবেন? তিনি একটা কাজ করতে পারেন, তিনি তাহলে বৃহস্পতিকে যতদিন রাত্রিরে দেখা যাচ্ছে, তিনি প্রতিদিন বা প্রতি সপ্তাহে তার অবস্থানটা তার ব্যাকগ্রাউন্ড তারাগুলোর সাপেক্ষে নোট করতে থাকুন। তাহলে তিনি আর কিছু পারুন না পারুন, রেট্রোগ্রেড মোশনের ছবিটা কিন্তু তিনি পেয়ে যাবেন। ফলে খালি চোখ হোক, বাইনোকুলার হোক, টেলিস্কোপ হোক, বড় টেলিস্কোপ হোক, ক্যামেরা হোক, যায় আসে না, বৃহস্পতি এমন একটা গ্রহ যাকে খালি চোখে জলজল করছে এখন পূব দিকে দেখতে পাওয়া যাবে, একটু পূর্ব উত্তর পূর্ব দিক ঘেসে। প্রত্যেকে দেখার চেষ্টা করুন। দিস ইজ দ্য বেস্ট টাইম টু অবজার্ভ জুপিটার, and this is what I have to say. So have clear skies, have good observation, and thank you.